রিভার্স ন্যারেটিভ ক্রিয়েট করা হয়েছে বা ভিতরে একটা ভীতি সঞ্চার করানো হয়েছে যে ছাত্রলীগ ফিরে আসলে না জানি তারা কতটা ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ হয়ে উঠবে, তারা কি খুবই ভায়োলেন্ট হয়ে ফিরবে কিনা, এরকম কিছু জিনিস আমরা শুনেছি। এগুলো কি আসলে সত্য? কিন্তু আসলে আপনাদের পরিকল্পনা কি? নতুন কিভাবে করে আপনারা ফেরত আসবেন? ইনান। জি, ধন্যবাদ আপনাকে। আহ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার মাধ্যমে যারা দর্শক মন্ডলী আজকে দেশে বিদেশে যেখানে বসে এই অনুষ্ঠানটি দেখছেন তাদের সকলকে মুজিবীয় শুভেচ্ছা, সালাম। দেখুন, ছাত্রলীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া একটি সংগঠন। 1948 সালের 4 জানুয়ারি প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ 77টি বছর ধরে এই সংগঠন নিয়ে নানান রকম ষড়যন্ত্রের জাল এই দেশের মাটিতে বোনা হয়েছে। কিন্তু খুবই আশ্চর্যজনক বিষয় যে জাতির পিতার হাতে গড়ে তোলা এই ছাত্র সংগঠনটি বারংবারই এ সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ভেদ করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের ম্যান্ডেট নিয়ে শিক্ষার্থীদের সুখ দুঃখ হাসি কান্না মিলন বিরহের সার্বক্ষণিক সাথী হওয়ার দৃঢ় প্রত্যয়কে হৃদয়ে ধারণ করে প্রবলভাবেই জেগে উঠেছে। এবং যখন বিগত সময় সেই পাকিস্তান আমলে, সেই শোষক পাকিস্তান আমলে আমি বলবো, যখন বাংলাদেশে শিক্ষার্থীদের উপর জুলুম নিপীড়ন নির্যাতন চালানো হচ্ছে, তখন কিন্তু তাদের অধিকার নিয়ে কথা বলায় মূলত শিক্ষা আন্দোলনের সময়কালীন বা তার পরবর্তী সময় কিন্তু ছাত্রলীগ পরিবারকে নিষিদ্ধ করা হয়েছিল। একটি এই ধরনের ঘৃণ্য কাজ তখনও সম্পাদন করা হয়েছিল। কিন্তু এর ফলশ্রুতিতে কি হয়েছে? এর ফলশ্রুতিতে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর ঐতিহাসিক নির্বাচন, 71-এর 9 মাসের মহান স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ নামক একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের বিশ্বের বুকে নতুন সূর্য হিসেবে উদয় হয়েছিল। সুতরাং এবারও এই ফ্যাসিস্ট অবৈধভাবে ক্ষমতা জোর জবরদস্তি করে দখলকারী, দুর্নীতিবাজ, খুনি এবং বিদেশিদের পা চাটা ইউনূসের নেতৃত্বে যে অবৈধ অসাংবিধানিক সরকার আজকে বাংলাদেশ ছাত্রলীগের মতো একটি ঐতিহাসিক, একটি ছাত্র বান্ধব, শিক্ষার্থী বান্ধব, জনমানবের কল্যাণমুখী ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছে, সেই নিষিদ্ধতার ফলাফল অবশ্যই তাদেরকে ভোগ করতে হবে এবং বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই অত্যন্ত শিক্ষার্থীদের ভরসার জায়গা হয়ে, আস্থার জায়গা হয়ে, বিশ্বাসের জায়গা হয়ে, ভালোবাসার জায়গা হয়ে ফিরবে। ছাত্রলীগ কখনোই কোনো ভয়ঙ্কর রূপে অবতারণ হয়নি, বরঞ্চ বিভিন্ন সময় ছাত্রলীগের মধ্যে আজকে আমরা যেমন দেখতে পাচ্ছি এবং সোশ্যাল মিডিয়ায় খুব বহুল আলোচিত একটি বক্তব্য হচ্ছে লুঙ্গির তলে শিবির। তো আমাদের এই কথাটি আসলে অনেক ফানি, বাট তারপরও বলতে হয় যে ছাত্রলীগের লুঙ্গির তলে থেকে যেই সমস্ত অপকর্মকারীরা, দুষ্কৃতিকারীরা, চক্রান্তকারীরা, ওই যে সমস্ত চোর, এক কথায় চোর, চিটার, বাটপার, প্রতারক, 420 ফারুকির সেই 420 নাটক এর সুরেই বলতে হয়, সেই 420 যারা আমাদের মধ্যে লুকিয়ে ছিল তারাই বরং বিভিন্ন সময় বিভিন্ন অপকর্ম করে ছাত্রলীগের উপর দায়ভার চাপানোর চেষ্টা করেছে। তারা তো এখন অকপটে স্বীকার করছে যে তারা বিভিন্ন সময় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে হেলমেট পরে গিয়ে নানান রকম অপকর্ম করে ছাত্রলীগের উপর দায়ভার চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে। এগুলো তো তারা এখন বীর দর্প বলছে। আমি জানি না কতটা নির্লজ্জ হলে, কতটা বেহায়া হলে, কতটা শরমহীন হলে, কতটা হায়াহীন হলে এক ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে নিজেদের মুখে স্বীকার করতে পেরেছে তারা অন্য একটি ছাত্র সংগঠনের আড়ালে থেকে অন্য একটি ছাত্র সংগঠনের মধ্যে ভোল পাল্টে নিজেদের বর্ণ চুরি করে, বর্ণচোরা যাকে বলে, সেই স্টাইল তারা ফলো করে তারা অন্য সেই ছাত্র সংগঠনটির বদনাম করার চেষ্টা করেছে। এই ঘটনাগুলো কিন্তু এখন প্রকাশ্যে এসেছে এবং আমরা বলতে চাই যে ছাত্রলীগকে কখনোই ভয়ঙ্কর রূপে কেউ দেখেনি। এগুলো বাস্তবতা বিবর্জিত বক্তব্য। ছাত্রলীগ কখনোই ভয়ঙ্কর রূপে ছিল না, ছাত্রলীগ এখনো ভয়ঙ্কর রূপে নেই এবং ছাত্রলীগের আগামীতে যে ফিরে আসা, ছাত্রলীগের আগামীতে আসলে ফিরে আসারও কিছু নেই। ছাত্রলীগ তো বলবৎ রয়েছে, ছাত্রলীগের আদর্শ, চিন্তা, চেতনা চলমান রয়েছে। ছাত্রলীগ তো শিক্ষার্থীদের মনের মণিকোঠায় রয়েই গিয়েছে। এটা আসলে ফিরে আসারও কিছু না। আমাদের শুধু রাজনৈতিকভাবে অবস্থানটি জানান দেওয়ার যে বিষয়টি, সেটিও আমরা যখন জানান দেব তখন ওই ভয়ঙ্কর শব্দটির সাথে না আসলে ছাত্রলীগের কোনো মিল নেই। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 52 সালে এদেশে মায়ের ভাষাকে কেড়ে নিতে চাওয়া হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 62 সালে শিক্ষার অধিকার বাংলা ভাষায় কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 1966 সালে 6 দফা আন্দোলনের মাধ্যমে দেশমাতৃকার স্বাধীনতাকে নিশ্চিত করার জন্য আন্দোলন বেগবান করতে হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন 69-এর গণ অভ্যুত্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই দেশকে একটি মুক্তির পথে নিয়ে যাওয়ার পথ
ছাত্রলীগকে প্রদর্শন করতে হয়। ছাত্রলীগ ভয়ঙ্কর তখনই হয় যখন ৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধের প্রারম্ভে সেই ২৫শে মার্চের কালো রাতে অপারেশন সার্চ লাইটের মাধ্যমে হাজার হাজার নিরীহ নিরস্ত্র বাঙালিকে বুলেট বেয়নেটের মাধ্যমে হত্যা করা হয়। এবং ছাত্রলীগ যদি ভয়ঙ্করই হয় তাহলে এইসব অপসংস্কৃতির, অপরাজনৈতিক চেষ্টা, শোষণ, দমন, নিপীড়ন, নির্যাতনের বিষ দাঁতকে ভেঙে দিয়েই ছাত্রলীগ এদেশে মানুষের মধ্যে শান্তির বাতাস বয়ে চলা নিশ্চিত করে। সুতরাং ছাত্রলীগ তাদের জন্যই ভয়ঙ্কর হবে যারা এই দেশকে একটি জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করে বর্তমানে একটি ব্যর্থ আফগানিস্তান, ফিলিস্তিন, আফগানিস্তান কিংবা পাকিস্তানের মতো রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছে। এবং ফিলিস্তিনে যে স্টাইলে সেই হত্যাযজ্ঞ চলছে, অনুরূপভাবে আজকে আপনারা দেখছেন আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশ্বাসী আওয়ামী লীগের, ছাত্রলীগের এবং অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের উপর সেই অনুরূপভাবে আজকে হামলা, তারা হত্যাযজ্ঞ এবং নিধনযজ্ঞ চালাচ্ছে। কিন্তু আমরা স্পষ্টত বলতে চাই তাদের এই চেষ্টা অবশ্যই ব্যর্থ হবে এবং ছাত্রলীগ অবশ্যই শিক্ষার্থীদের আশার আতুরঘর হয়ে, শিক্ষার্থীদের বিশ্বাসের ঠিকানা হয়ে, শিক্ষার্থীদের ভরসার আশ্রয়স্থল হয়ে ফিরবে এবং ছাত্রলীগ তাদের রাজনৈতিক অবস্থান পুনঃপ্রতিষ্ঠা, পুনর্জানান দেওয়ার মাধ্যমে এই দেশকে পুনরায় গণতন্ত্রের পথে যাত্রার যেই অঙ্গীকার সেটি বাস্তবায়ন করবে। এরকমটাই আসলে দেখতে চাই ইনান। আমি এই প্রশ্নটাই আসলে একটু সাদ্দামকে করতে। সাদ্দাম, আপনার একটি কথা আমরা শুনতে পেয়েছি, খুবই সুন্দর চমৎকার একটি বিবৃতি আপনি দিয়েছেন দীর্ঘদিন পরে। বেশ আশার আলো এবং বেশ আমি বলবো যে আমাদের বাংলাদেশের ভেতর থেকে ছাত্রলীগের অনেকে আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন, তারা খুবই অনুপ্রাণিত। তারা যেন অপেক্ষা করে আছে যে আপনার কাছ থেকে পরবর্তী কিছু কথা তারা শুনতে চায়, যে কথাটির উপরে ভিত্তি করে তারা এইটুকু কথাই যা তারা উজ্জীবিত হয়েছে, সে কথাটি আপনি বলেছেন রূপে নয়, ভরসা হয়ে ফিরে আসবে ছাত্রলীগ। সেটা কিরকম, কিরকম ভরসা হয়ে ফিরে আসবে? আপনাদের সে নিয়ে কি কোনো প্রস্তুতি রয়েছে কিনা, বা আপনাদের সেরকম কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, সেরকম কোনো মিটিং বা কোনো কিছু হয়েছে যে যেটার উপরে একটা সিদ্ধান্ত আপনি জানিয়েছেন বা মতামত জানিয়েছেন? কিরকম ভরসা হয়ে আসলে ফিরে আসবে ছাত্রলীগ, যদি একটু আপনি বলতেন সাদ্দাম। আপনার আজকে অনেক ছাত্রলীগের পুরো বাংলাদেশ থেকে আমাদের সঙ্গে সংযুক্ত আছে, দেখছে ছাত্রলীগের অনেক ছাত্ররা দেখছে, আপনি একটু বলুন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ জানাচ্ছি সহ আলোচক বাংলাদেশ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালেদ সিবিনানকে, এবং যারা শুনছে আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী, আমাদের পক্ষ বিপক্ষ সমালোচক কিংবা অনুরাগী, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের বাংলাদেশ ছাত্রলীগ ভরসা হয়ে ফিরবে, এটি গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের মনের কথা যেমন, এটি সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশাও তেমন। কারণ বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের, এটি আজকে যে যাই বলুক না কেন, যত তারা এই নিষেধাজ্ঞার নাটক মঞ্চস্থ করুক বা না করুক না কেন, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সমাজের বৃহত্তর অংশের প্রতিনিধিত্বকারী সংগঠন এবং বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য ইতিবাচক অর্জনগুলোর কারিগর হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। এবং শুধু তাই নয়, এবং গত ১.৫ দশকের অধিক সময় ধরে বঙ্গবন্ধু কন্যা রাষ্ট্র পরিচালনায় থাকাকালীন সময়ে বাংলাদেশের ছাত্র রাজনীতিকে কিন্তু কিছু ইতিবাচক পরিবর্তন এসেছিল। আমাদের সন্ত্রাস ভিত্তিক যে ছাত্র রাজনীতি ছিল সেখান থেকে কিছুটা গুণগত পরিবর্তন ঘটেছিল। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সেশন জট, এটি কিন্তু একেবারেই কমে এসেছিল। সেশন জট রীতিমতো ছিলই না বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এবং সরকারি চাকরি, যেটিকে কেন্দ্র করেই জুলাই আগস্টের সূচনা হয় বা যেটিকে ব্যবহার করে পরবর্তীতে ষড়যন্ত্রকারীরা, সেটিরও কিন্তু ছিল যে আমাদের চাকরির, সরকারি চাকরির যে মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক প্রক্রিয়া, এই যে সরকারি চাকরির প্রতি যে মানুষের আগ্রহ বাড়ার কারণ, এটির কারণ কি ছিল? এটির প্রেক্ষাপট তো এটি ছিল যে শেখ হাসিনা সরকার পিএসসি সংস্কারটি যুগোপযোগীভাবে করতে পেরেছিল, নিয়মিত পরীক্ষা নিশ্চিত করতে পেরেছিল, মেধাভিত্তিক যোগ্যতা ভিত্তিক নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করতে পেরেছিল। এবং এটির পেছনেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল যে আমাদের চাকরির প্রক্রিয়া বেসরকারি খাত যেমন উন্নত থাকবে এবং সরকারি চাকরির প্রক্রিয়াটা অবারিত থাকবে, মেধাভিত্তিক থাকবে, যোগ্যতা ভিত্তিক থাকবে। এবং এটার পেছনেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ভূমিকা রাখার চেষ্টা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ আমরা ভবিষ্যতেও আমাদের যে এখন যে আমাদের লড়াইটি রয়েছে, সংগ্রামটি রয়েছে, এটি কিন্তু আমরা সব প্রতিহিংসার কে কেন্দ্র করে বাংলাদেশ ছাত্রলীগ কর্মকাণ্ড পরিচালনা করে না।
বাংলাদেশ ছাত্রলীগ ক্রোধের বশবর্তী হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে না। বাংলাদেশ ছাত্রলীগের একটা অঙ্গীকার রয়েছে, সমাজ বদলের অঙ্গীকার আছে, দিন বদলের প্রত্যাশা আছে এবং একটা সমাজ যেখানে কল্যাণধর্মী রাষ্ট্র ব্যবস্থা পরিচালিত হবে, যেখানে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হবে, যেখানে জনগণের গণতান্ত্রিক অধিকার থাকবে, সকল জনগণের গণতান্ত্রিক অধিকার থাকবে, সকল দল মত নির্বিশেষে সবারই সেটি থাকবে। তো আমাদের এই ভরসা হওয়ার বিষয়টি কি? আমরা চাই যে আমাদের বাংলাদেশে গণতন্ত্রের বিজয় অর্জন করুক, বাংলাদেশে একটা ইতিবাচক গণতান্ত্রিক প্রতিযোগিতার পরিবেশ বিদ্যমান করুক এবং বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির একটি ইতিবাচক প্রবাহ থাকুক, যেখানে ছাত্র রাজনীতিকে যদি আমরা ভরসা করতে চাই তাহলে জবাবদিহিতামূলক ছাত্র রাজনীতি থাকতে হবে। ছাত্র রাজনীতি শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী পরিচালিত হবে। শিক্ষার্থীদের শুধুমাত্র ন্যাশনাল পলিটিক্সের এক্সটেনশন নয়, শিক্ষার্থীদের যে নিজস্ব প্রত্যাশা রয়েছে সেগুলো বাস্তবায়ন করার ক্ষেত্রে ভূমিকা রাখবে। তো বাংলাদেশ ছাত্রলীগ আমরা বর্তমানে যে আমাদের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের সংগ্রাম, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, এটি আমরা অব্যাহত রাখবো এবং মানুষের অধিকার, নাগরিক অধিকার, মত প্রকাশের অধিকার, কথা বলার অধিকার, প্রতিবাদ করার অধিকার, বাক স্বাধীনতার অধিকার, একজন নারীর স্বাধীনভাবে নিজের পছন্দের পোশাক পরে পছন্দ মতো কথা বলা, পছন্দ মতো সময়ে বের হওয়ার অধিকার, নিজের চয়েস নিজে নিজে করার অধিকার, আমরা এই ধরনের একটা উদার গণতান্ত্রিক সমাজ বিনির্মাণ করতে চাই। আমরা মনে করি যে আজকে এটার একটা ঘাটতি আছে। তার মানে আমরা যে ভরসা হতে চাচ্ছি, তার মানে আমরা গোটা বাংলাদেশের সমস্ত শিক্ষার্থীদেরকে অভয় দিতে চাই যে আজকে যখন রাজনৈতিক পরিচয়ের কারণে চাকরি বাতিল করা হয়, রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়াকে নির্বাসনে পাঠিয়ে সুপারিশের ভিত্তিতে নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়, বাংলাদেশ ছাত্রলীগ এই সব কিছুর বিরুদ্ধে লড়াই করবে এবং এটার একটা ইতিবাচক সমাধান বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বের করে নিয়ে আসার চেষ্টা করবে। আমরা যে ভরসা হতে চাই, তার মানে আমরা গোটা বাংলাদেশে যে মেয়েরা ফুটবল খেলা হয়তো গ্রামে গঞ্জে মফস্বলে, তারা নির্বিঘ্নে ফুটবল খেলবে, তাদের কেউ বাধা দিতে পারবে না এবং তারা তাদের নিজের যে আত্মমর্যাদা রয়েছে, নিজের যে ব্যক্তি স্বাধীনতা রয়েছে, নিজের যে পছন্দের স্বাধীনতা রয়েছে, সেটির বলে তারা বলিয়ান থাকবে। আমরা ভরসা হওয়া মানে হচ্ছে আজকে যে বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার রাজনৈতিক পরিচয়ের কারণে ক্লাস পরীক্ষা অংশগ্রহণ করতে পারছে না। আমরা কিন্তু আজকে যারা বাংলাদেশ ছাত্রলীগের উপর আমরা সুস্পষ্ট করে বলছি, আজকে যারা ছাত্রলীগ নিষিদ্ধ বলে বলে মুখে ফেনা তুলছে, এদের প্রত্যেকে আপনি দেখুন, এদের প্রত্যেকের একাডেমিক ক্যারিয়ার দেখুন, সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বাংলাদেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা হলে থেকেছে, তারা লেখাপড়া শেষ করেছে, তারা সার্টিফিকেট পেয়েছে এবং ক্যাম্পাসেও তারা কর্মকাণ্ড পরিচালনা করেছে। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু শিক্ষার্থীদের সবচেয়ে শক্তিশালী সংগঠন হিসেবে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে কর্মকাণ্ড পরিচালনা করেছে। তো বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু আমাদের গণতান্ত্রিক পথ চলায় ত্রুটি বিচ্যুতি ছিল না সেটি আমরা বলবো না, তারা তো নির্বিঘ্নে ক্যাম্পাসে অ্যাক্টিভিজম করছে। যারা আজকে বড় বড় কথা বলছে, স্বঘোষিত উপদেষ্টা হয়ে বসে আছে, কিংস পার্টি গঠন করছে, তারা তাদের ক্যাম্পাস জীবনে তাদের লেখাপড়া কখনো ক্ষতিগ্রস্ত হয়েছে? তারা কখনো একদিনের জন্য ক্লাস পরীক্ষা যেতে পারেনি এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে? তারা তাদের যে সংগঠন করার অধিকার সেটি কখনো ক্ষুণ্ণ হয়েছে? অথচ আজকে দেখুন যে শুধুমাত্র রাজনৈতিক পরিচয়ের কারণে গোটা বাংলাদেশে লাখ লাখ শিক্ষার্থী ছাত্রলীগ কর্মী তো পড়ে, ছাত্রলীগ তো সে করতেও পারে, নাও করতে পারে, সেটা তার পছন্দের ব্যাপার, অপছন্দের ব্যাপার, যে কোনোটি হতে পারে, কিন্তু আজকে রাজনৈতিক পরিচয়ের কারণে তারা কিন্তু ক্লাস পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। তার মানে এটি তো আজকে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কি, যে আপনি আপনার মতামতের বাইরে অন্য কোনো মতামতকে আপনি সমর্থন করবেন না। আপনার একমাত্র স্বাধীনতা হচ্ছে সরকারকে সমর্থন করার স্বাধীনতা। আপনি কেবলমাত্র যে এই অবৈধ দখলদার সরকারের তাদের যে অবৈধ ক্ষমতা, এটি নিরাপত্তাকে রক্ষা কবচ দেওয়ার জন্য আপনি যা ইচ্ছে তাই করবেন। তো এই যে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির কারণে, একটি তো একাডেমিক ইনস্টিটিউশন, সেখানে তো ছাত্রলীগ, ছাত্রদল, ছাত্রফ্রন্ট, ছাত্র ইউনিয়ন, এটা তো পরের বিষয়। একজন শিক্ষার্থী সে ক্লাস করবে, তার যদি কোনো অপরাধ না থাকে, সে যদি আইনানুগ ভাবে কোনো ধরনের দণ্ডপ্রাপ্ত বা অন্য কোনো বিষয় না হয়ে থাকে, তাহলে তার ক্লাস পরীক্ষা না করার অধিকার কে বন্ধ করবে? তা আজকে যারা মুখে গণতন্ত্রের কথা বলছে, অথচ তারা ছাত্রলীগের নেতাকর্মীদের শিক্ষার অধিকার, গণতান্ত্রিক অধিকার, নাগরিক অধিকার, গোটা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের সে অধিকার কুক্ষিগত করছে, তার মানে এটি নিশ্চিত থাকেন যে তারা মুখোশ পড়ে আছে। তাদের মুখোশ হচ্ছে গণতন্ত্র এবং সংস্কার, এবং তাদের মুখ হচ্ছে ফ্যাসিবাদের মুখ। এবং আজকে আমরা গোটা বাংলাদেশে ছাত্র সমাজকে যে ভরসাটা দিতে চাই যে আপনারা ভবিষ্যতেও আমাদের ছেলেমেয়েরা ইচ্ছে মতো রাজনীতি করবে, ইচ্ছে মতো সংগঠন বেছে নেবে, ইচ্ছে মতো প্রতিবাদ প্রতিরোধে অংশগ্রহণ করবে। আজকে বলা হচ্ছে যে আপনি জুলাই আন্দোলনে প্রতিবাদে অংশগ্রহণ করেছে কিনা,
তার মানে আপনি কি প্রতিবাদে অংশগ্রহণ করবেন, কি প্রতিবাদে অংশগ্রহণ করবেন না, সেটি তারা ঠিক করে দিচ্ছে। আপনাকে কথায় কথা বলেছে জুলাই আপনি কোথায় ছিলেন। আমি কাকে প্রতিবাদ করব না করব, বাংলাদেশের জনগণ কাকে সমর্থন করবে, কোথা থেকে সে সমর্থন করবে, এটা তো নিজস্ব অধিকার, এটা তো আমার চয়েস, এটা আমার রাষ্ট্র আমাকে দিয়েছে। আপনি আপনি কে ঠিক করে দিবেন? আমি কাকে ঠিক করে দিব যে আপনি এটা পছন্দ করতে পারেন, এটা পছন্দ করতে পারেন, এখানে প্রতিবাদ করতে পারবেন, এখানে প্রতিবাদ করতে পারবেন, এটা কি আমার ঠিক করে দেওয়ার রাইট আছে? তো আজকে যারা কথায় কথায় ফ্যাসিস্ট বলছে তারা কিন্তু ঠিক করে দিচ্ছে যে তারা এই প্রতিবাদে আপনি অংশগ্রহণ করেননি কেন, এই প্রতিবাদে আপনি অংশগ্রহণ করেননি কেন। তো আমরা সেই ভরসার জায়গাটা হতে চাই যে রাজনৈতিক বিশ্বাসের কারণে কেউ স্বাভাবিক শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হবে না। আরেকটা হচ্ছে ন্যায় বিচার। এই যে জুলাই আগস্টে শিক্ষার্থীদেরকে হত্যা করা হলো, এবং যারা হত্যা করেছে আপনি দেখুন তারা আজকে বিচার বিচার বলতে বলতে তারা কথা বলছে, অথচ ইন্ডেমনিটি কে দিয়েছে? সিম্পল একটি প্রশ্ন আমরা গোটা বাংলাদেশের সমস্ত তরুণ প্রজন্মকে প্রশ্ন করতে চাই, ইন্ডেমনিটি কে দিয়েছে? এদেরকে যে বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, যারা এই 15 জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত যারা হত্যাকাণ্ডগুলো শিকার হয়েছে তাদের কোনো মামলা করা যাবে না, কোনো বিচারিক প্রক্রিয়ার আওতায় নিয়ে আসা যাবে না, এদের বিরুদ্ধে মামলা করা যাবে না, এদের তদন্ত করা যাবে না। এটা কারা ঠিক করে দিয়েছে? যারা খুনি, যারা মনে করে যে এটি, যাদের নিজেরাও মনের অজান্তে, যারা নিজের মনে থেকে জানে যে তারা অপরাধী, তারা অপরাধী বলেই তো তাদের রাষ্ট্রীয়ভাবে ইন্ডেমনিটির প্রয়োজন হয়। তো তারাই কিন্তু ইন্ডেমনিটি দিয়েছে। তার মানে তারা এই শিক্ষার্থীদের লাশের মাধ্যমে তারা এই নিজেদের ক্ষমতা, নিজেদের যে অবৈধ বিত্ত বিভব, এটির সিকিউরিটি তারা নিশ্চিত করতে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ আমরা কিন্তু অপরাধ, ক্রিমিনাল অফেন্স যারা করেছে সবার বিচার করতে হবে, সুস্পষ্টভাবে অবস্থান, এবং সেটি আওয়ামী লীগ সরকারের অবস্থান ছিল, শেখ হাসিনা সরকারের অবস্থান ছিল, এবং সেটির মাধ্যমে আপনি জানেন যে স্বাধীন বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। তো আজকে তো আমরা সুস্পষ্টভাবে দেখতে পাচ্ছি এই জুলাই আগস্টে হত্যাকাণ্ডগুলো কিভাবে ঘটেছে, এবং একটি বড় অংশ ঘটেছে বিশেষ করে যারা কারাগার থেকে মুক্তি পেয়েছে, যেসব শীর্ষ সন্ত্রাসী, জঙ্গি, আন্ডারওয়ার্ল্ডের যার সঙ্গে যারা সম্পৃক্ত আছে, কিশোর গ্যাংয়ের সঙ্গে যারা সম্পৃক্ত আছে, তারা কিভাবে হত্যাকাণ্ডগুলো ঘটিয়েছে, এবং তারা কিন্তু সেটা জানে, এবং জানে বলেই তারা কিন্তু ইন্ডেমনিটি এই এই আয়োজনগুলো তারা করেছে। তো আমরা বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা ভরসা দিতে চাই যে বাংলাদেশ ছাত্রলীগই ভবিষ্যতে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য, সমস্ত ধরনের অপরাধের বিচার করার জন্য বাংলাদেশ ছাত্রলীগ তাদের কর্মপ্রক্রিয়া অব্যাহত রাখবে। আমরা শিক্ষার্থীদের কাছে ভরসা হতে চাই। শিক্ষার্থীরা যা ইচ্ছে প্রশ্ন করবে, কথা বলবে, নিজের ইচ্ছে মতো ক্যাম্পাসে থাকবে, স্বাধীনভাবে প্রতিবাদ করবে। কোনটি প্রতিবাদ করা যাবে, কোনটি প্রতিবাদ করা যাবে না, এই ধরনের বাস্তবতা বাংলাদেশে আর কেউ তৈরি করতে যাবে না। বাংলাদেশের চাকরি ব্যবস্থায় সুপারিশের বাস্তবতা, যে আমি সুপারিশ করে চাকরিতে নিয়োগ করে দেব, এগুলো আমরা বাংলাদেশে বন্ধ করে দিতে চাই। বাংলাদেশের সম্পূর্ণ মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, যেটি শেখ হাসিনা সরকার টানা 16 বছর করে গেছেন, যে মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া, দলীয় ভাবেও কোনো নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোনোভাবে করা হয়নি। শিক্ষার্থীরা ভালো পরীক্ষা দিয়েছে, চাকরি পেয়েছে। কৃষকের ছেলে মফস্বলে সাধারণ কলেজ থেকে পড়েছে, বিশ্ববিদ্যালয় থেকে পেরেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কষ্টদায়ক অবস্থা, গণরুম, সেখানে থেকেছে, রিডিং রুমে গিয়েছে, লাইব্রেরিতে লেখাপড়া করেছে, বিসিএস এ ভালো করেছে, বেসরকারি খাতে ভালো করেছে। তো এই চাকরির সুযোগ একজন কৃষকের সন্তান, একজন শ্রমিকের সন্তান, একজন সাধারণ মফস্বল পরিবারের সন্তান, তার যে বড় হওয়ার স্বপ্ন, এই স্বপ্ন পূরণ করার একটা সুযোগ তো শেখ হাসিনা সরকার তৈরি করে দিয়েছিল। ছাত্রলীগের ইতিবাচক রাজনীতি তো সেই সুযোগটি করে দিয়েছিল। তো আজকে বাংলাদেশে কি হচ্ছে? এবং আজকে দেখুন, আজকে এই যে গণতন্ত্র, আজকে এই সব বড় বড় কথা কারা বলছে? যারা বাংলাদেশে এক ধরনের ধর্মীয় রাজনীতি চায়, তারা জানে যে এসব কথা সরাসরি বললে তারা জনগণের সমর্থন পাবে না, জনগণ তাদের বিপক্ষে অবস্থান গ্রহণ করবে। তারা নারীর স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা বাংলাদেশের জনগণ স্বাধীনভাবে নিজের পছন্দ মতো শাসক বেছে নেবে সেটিও কিন্তু তারা বিশ্বাস করে না। তারা মানুষের আইনে, জনগণের আইনে বিশ্বাস করে না, এবং তারা মূলত চায় একটি উগ্রবাদী ধর্মীয় শাসন ব্যবস্থা, শরিয়া আইন বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়। কিন্তু মুখে তারা বলছে বিভ্রান্ত করার জন্য, জাস্ট বিভ্রান্ত করার জন্য, জাস্ট মানুষের কাছে নিজের যে অপতৎপরতাগুলো রয়েছে সেগুলো আড়াল করার জন্য, জাস্ট নিজের একটা কৃত্রিম বৈধতা, লেজিটিমেসি সমাজে তৈরি করার জন্য এরা কিন্তু এই কাজগুলো করেছে। এবং বর্তমান সময়ে আমরা চাই যে আমরা ভরসা হতে চাই, মানে বাংলাদেশে মৌলবাদী রাজনীতি, ধর্মীয় রাজনীতি, উগ্রবাদী রাজনীতি যারা করছে, ধর্মান্ধ রাজনীতি বাংলাদেশে যারা করছে, আমরা মনে করি যে তাদের বিরুদ্ধে আমাদের ছাত্র সমাজকে সক্রিয় করতে হবে, সচেতন করতে হবে। এবং আমরা যদি এই ভরসাটা না হতে পারি, আমরা যদি এই জায়গাটায় না যেতে পারি, তাহলে আজকে বাংলাদেশ শুধুমাত্র ব্যর্থ রাষ্ট্র। বাংলাদেশে ইতিমধ্যে একটা উগ্রবাদী অভ্যুত্থান হয়েছে, ভবিষ্যতে বাংলাদেশকে পুরো দস্তুর একটা ধর্মান্ধ রাষ্ট্রে কিন্তু তারা পরিণত করবে, যেখানে নারীরা দ্বিতীয় শ্রেণীর নাগরিক থাকবে, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কেউ তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হবে, যেখানে কলকারখানা থাকবে না, যেখানে বেসরকারি বিদেশি বিনিয়োগ
থাকবে না, যেখানে বহির্বিশ্বের সঙ্গে আপনার কোনো সম্পর্ক সংযোগ থাকবে না। আজকে এরা বলছে না, কালকে কিন্তু তারা এই কথাগুলো ঠিকই বলবে যখনই তাদের এই মুখোশটা পুরোপুরি উন্মোচিত হয়ে যাবে। তো বাংলাদেশ ছাত্রলীগ সেই জায়গা থেকেও ভরসা হওয়ার জন্যই কাজ করবে। এবং আমরা অবশ্যই আমাদের বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক সংগঠন। বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের ছাত্র সমাজের সবচেয়ে বেশি অংশের প্রতিনিধিত্ব করে। বাংলাদেশ ছাত্রলীগ আমাদের গণতন্ত্র, স্বাধীনতা, ন্যায় বিচার, মানবাধিকার, সাংবিধানিকতা প্রত্যেকটি ক্ষেত্রেই নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও আমাদের পথ চলা যে দুর্জয় অপ্রতিরোধ আমাদের ইতিহাস রয়েছে, সেখানে আমরা অটুট থাকব। আমাদের অর্জনগুলোকে আমরা ধরে রাখবো এবং একই সঙ্গে আমাদের পথ চলায় আমাদের যেসব সীমাবদ্ধতা আছে, আমাদের পথ চলায় যেসব ভুল ত্রুটি আছে, সেসব অবশ্যই আমরা সংশোধন করবো। এবং এটি আমরা কিন্তু আজকে নতুন করে বলছি সেটা না, কারণ সংশোধনের প্রক্রিয়া, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করা, অপসংস্কৃতির বিরুদ্ধে লড়াই করা অভ্যন্তরীণ ভাবো, সেটা বাংলাদেশ ছাত্রলীগের একটি চর্চিত প্রক্রিয়া এবং বাংলাদেশ ছাত্রলীগ সেটি সবসময় করে। বাংলাদেশ ছাত্রলীগ সবসময় শিক্ষার্থীরা আমাদের যখন পুরোদস্তুর আমাদের পক্ষে থাকে কিংবা বিপক্ষে থাকে, সবসময় শিক্ষার্থীরা কি বলে, শিক্ষার্থীদের কাছে আমাদের সবসময় জবাব দিতে থাকে, ভবিষ্যতেও থাকবে, এখনো আছে। আমরা সবসময় শিক্ষার্থীদের কাছে জবাব দিতে রাখবো। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, শিক্ষার্থীদের আমাদের যে কোনো সমালোচনা করার অধিকার, প্রশ্ন করার অধিকার, আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার অধিকার, আমাদের উপর অভিমান করার অধিকার, আমাদের উপর অভিযোগ করার অধিকার, সমস্ত অধিকার রয়েছে। এবং সেটার উপর ভর করি বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের ভালোবাসা এবং শিক্ষার্থীদের নির্দেশনা এবং শিক্ষার্থীদের অনুভূতির উপর ভর করি বাংলাদেশ ছাত্রলীগ ভবিষ্যতেও ভরসা হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। এমনটাই দেখতে চাই যে ভরসা হয়ে ছাত্রলীগ ফিরবে। সেই ক্ষেত্রে বেশ কিছু কষ্ট দুঃখের কথা আমরা শুনতে পাই। তৃণমূল ছাত্রলীগের কিছু অভিমান রয়েছে, হয়তো সকল সময় আপনাদের সঙ্গে যোগাযোগ করে তারা সবকিছু জানতে পারছে না। আমরা বিশ্বাস করি যে আপনারা তৃণমূল ছাত্রলীগেরও ভরসা, কারণ ছাত্রলীগ একটি অনেক বড় সংগঠন আমরা জানি। আমার এই ক্ষেত্রে একটি প্রশ্ন রয়েছে সাদ্দামের কাছে, ইনানের কাছে, দুজনের কাছে। আমরা সেই প্রশ্নে পরে যাব। সেটা আপনারা যে দল গোছাচ্ছেন, যদিও ইনান একটু আগে বলল যে ছাত্রলীগের ফিরে আসবার কিছু নেই, ছাত্রলীগ তো রয়েছেই, তারা সক্রিয়ভাবে কাজ করছে। আপনারা এই যে দলীয় কার্যক্রম কিংবা নিজেদেরকে গুছিয়ে আনার ক্ষেত্রে বাংলাদেশে যতগুলো জেলা রয়েছে, জেলা ভিত্তিক ছাত্রলীগের যত সভাপতি কিংবা নেতা রয়েছেন, তাদের সঙ্গে আপনাদের একটি চেইন ওয়াইজ কমান্ড কিংবা কমিউনিকেশন রয়েছে কিনা, যে সারাক্ষণ একটি যোগাযোগের মধ্যে এরকম আপনারা রয়েছেন কিনা, মানে আপনারা গুছিয়ে উঠছেন কিভাবে, সেটা জানবার জন্য আমি বলছি। আমি একটু আপনাদের সঙ্গে সংযোগ করিয়ে দেবার জন্যেই আমাদের কাছে ছাত্রলীগ থেকে বিভিন্ন জেলা থেকে কিছু মানুষ কিছু তথ্য আপনাদেরকে জানানোর জন্য অনুরোধ করেছেন। আমি সেগুলি এখন একটু তুলে ধরবো। আমি আশা করি সাদ্দাম আপনিও শুনবেন নিশ্চয়ই। কারণ হয় কি, আপনারা তো তাদের সর্বোচ্চ নেতা ছাত্রলীগের, আপনারা কিছু একটা জানতে পেরেছেন, শুনেছেন, কিংবা তার ভয়েসটুকু, গলাটুকু আপনাদের কাছে গিয়ে পৌঁছেছে, এটাতে তারা মারাত্মক এনার্জাইজড হয়। যেমন সাদ্দাম যে বলেছে যে ছাত্রলীগ আসলে ভরসা হয়ে ফিরে আসবে, এতেই আমি ছাত্রলীগের অনেকের ভিতরে খুব পজিটিভ আসলে সাড়া দেখতে পেয়েছি। যেমন ছাত্রলীগ কর্মী বলেছেন যে সাদ্দাম ভাই, ইনান ভাইয়ের কাছে আমার প্রশ্ন, যে কেন্দ্রীয় ছাত্রলীগ কেন এখনো তৃণমূল ছাত্রলীগের খোঁজ খবর নিচ্ছে না। এটি একটি আমি পড়ে শোনালাম। এরপরে একজন জানিয়েছেন এম এফ সিয়াম, সিনিয়র সাংগঠনিক সম্পাদক, সাজাইল ইউনিয়ন ছাত্রলীগ। প্রশ্ন, আমৃত্যু আমরা শেখ হাসিনার পক্ষে, আমরা তৃণমূলের নেতা কর্মীরা সকল হামলা মামলা উপেক্ষা করে রুখে দাঁড়াতে প্রস্তুত, অতি দ্রুত রাজপথে নামতে আমরা বদ্ধপরিকর। এমতো অবস্থায় কেন্দ্রীয় ছাত্রলীগ থেকে আমাদের প্রতি পরবর্তী দিক নির্দেশনা নিয়ে কিছু বলবার রয়েছে কি? এ গেল একজনের। আহ আর একজনের আমি জানাতে চাই, ছাত্রলীগের পদ পদবিতে যারা আছে বর্তমান সময়ে, তাদের অ্যাক্টিভিটিস অনেক কম, কিন্তু এমন অনেক কর্মী আছে 5ই আগস্টের পরে তাদের দলের জন্য জীবন বাজি রেখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কাজ করে যাচ্ছে। আগামীতে এদেরকে কি মূল্যায়ন করা হবে, এটি জানিয়েছেন। বর্তমান দুঃসময়ে তাদের পরিচয় চাই, তিনি আপনাদের কাছে অনুরোধ করেছেন। তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, যশোর জেলা ছাত্রলীগ।
এরপরে একজন জানিয়েছেন মোহাম্মদ নাহিদ ইসলাম, তেরখাদা উপজেলা ছাত্রলীগ কর্মী। তিনি বলেছেন যে আপা, এই প্রশ্নটা সাদ্দাম ভাই এবং ইনান ভাইয়ের কাছে জানতে চাইবেন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা রাজপথে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীকে দেশে ফিরিয়ে আনতে চাই, কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা শহরে কিংবা বাংলাদেশে কার নেতৃত্বে রাজপথে নামবে? আর তারা খুব আবেগ ভরে জানতে চেয়েছে, ভাইয়েরা আপনারা দেশে ফিরবেন কবে? তো এরকম অনেকগুলো আসলে আবেগ ঘন আমরা অনুরোধ পেয়েছি। সবচেয়ে বেশি আবেগ ঘন যেটি, সেটি হলো জেল থেকে, সরাসরি জেল থেকে একটি চিঠি পাঠানো হয়েছে সাদ্দামকে। আমি সেটি একটু পাঠ করে শোনাতে চাই। মানে আপনারা কি এটা বুঝতে পারছেন যে সাদ্দামের শুধুমাত্র একটি কথা, যে ভয়ঙ্কর রূপে নয়, ভরসা হয়ে ফিরবে ছাত্রলীগ। কি পরিমাণ ছাত্রলীগের তারা যখন আজকে জেনেছে যে আপনারা লাইভে আসবেন, মনে হয় আমি 100টার উপরে আসলে কল রিসিভ করেছি। সাদ্দাম, আপনার জন্য জেলের থেকে একজন ছাত্রলীগের কর্মী লিখেছে চিঠিটা। যেভাবেই হোক আমার পর্যন্ত এসেছে। বরাবর সভাপতি, সাধারণ সম্পাদক, বাংলাদেশ ছাত্রলীগ। বিষয়, নেত্রকোনা জেলা ছাত্রলীগের কমিটি পুনর্বহাল প্রসঙ্গে আমার সালাম নিবেন। আশা করি আল্লাহ তাআলার রহমতে ভালোই আছেন। আজ 28 তারিখ, 28/4/25, রোজ রবিবার, 210 দিন আমার কারাবাস, নেত্রকোনা মডেল থানা। 6টি মিথ্যা বানোয়াট মামলা আমার নামে দায়ের করা হয়েছে, যা সম্পর্কে নেত্রকোনার মানুষ অবগত আছেন। এর মধ্যে আবার ঢাকায় বাটারা থানায় নতুন করে আরো একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে আমার নামে, যে মামলায় বাংলাদেশ সরকার বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। আমি নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলাম। যেহেতু নতুন করে নেত্রকোনা জেলা ছাত্রলীগের কয়েকটি সম্ভব নয়, সেহেতু সদ্য সাবেক কমিটিকে পুনর্বহাল করার জন্য বিশেষভাবে অনুরোধ রইল। নিবেদক রবিউল আলম আওয়াল শাওন, সদ্য সাবেক সভাপতি, নেত্রকোনা জেলা। এই প্রশ্নটা আমি একটু আসলে সাদ্দামের কাছেও জানতে চাই যে আপনাদের বিভিন্ন জেলার যে কমিটিগুলো, সেগুলি কি সমস্ত বহাল আছে, বা যেগুলো মানে সেগুলো আসলে আপনারা কিভাবে কি ঠিকঠাক করছেন, এই বিষয়ে যদি আপনি একটু জানাতেন। কারণ ছাত্রলীগের এই মুহূর্তে অনেক অনেক ছাত্ররা সংযুক্ত আছে আমাদের সঙ্গে লাইভে, তারা শুনতে চায়, জানতে চায়। ধন্যবাদ। বাস্তবতা হচ্ছে যে আমাদের তৃণমূলের নেতাকর্মীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে, প্রতিবাদ করেছে, প্রতিরোধ করেছে, এবং সত্যি কথা হলো তৃণমূলের নেতাকর্মীরা কখনো কারো নির্দেশনার অপেক্ষায় থাকেনি। 5ই আগস্টের এই ষড়যন্ত্র বাস্তবায়িত হওয়ার পর থেকেই নেতাকর্মীরা কিন্তু গণতন্ত্রের দাবিতে, বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে, সকল কিছুর বিরুদ্ধে, নেতাকর্মীদের উপর অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, নিষ্পেষণের বিরুদ্ধে প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছে, প্রতিরোধ করেছে, দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখে দিয়েছে। শেখ হাসিনাতে আস্থা, এই স্লোগান মানুষের কাছে পৌঁছে দিয়েছে, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। দ্রব্যমূল্য বেড়েছে, সেখানে তারা সহযোগিতা করার চেষ্টা করেছে, মানবিক কর্মকাণ্ড পরিচালনা করেছে। এই পরিস্থিতির মধ্যে কুমিল্লা যখন বন্যা দুর্গত পরিস্থিতি তৈরি হলো, সে সময় ছাত্রলীগের কর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। আমাদের তৃণমূলের নেতাকর্মীরা অনেক বেশি অ্যাক্টিভ, তারা সত্যিকারের চ্যাম্পিয়ন আমাদের ছাত্রলীগের একেবারে যারা তৃণমূলের নেতাকর্মীরা। অনেক সময় হয়তো আমরা তাদের মূল্যায়ন করতে পারি না, অনেক সময় হয়তো তাদের আমরা সহযোগিতা করতে পারি না, কিন্তু আমাদের নেতাকর্মীরা সমস্ত প্রতিকূলতা, সমস্ত কিছু বাধা বিপত্তি মোকাবেলা করেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছে। এবং এই সংগঠনের প্রতি তাদের ভালোবাসা, বঙ্গবন্ধুর প্রতি তাদের ভালোবাসা, বঙ্গবন্ধু কন্যার প্রতি তাদের ভালোবাসা, গণতন্ত্রের জন্য তাদের দরদ, দেশপ্রেম, ছাত্রলীগের নেতাকর্মীদের সাহসী ভূমিকা, ত্যাগী ভূমিকা, তাদের লড়াকু ভূমিকা আমাদের সত্যি এটি আমাদের গণতান্ত্রিক ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। এবং আমরা দেখি যে, দেখুন আপনি, গোটা বাংলাদেশের ছাত্রলীগের নেতাকর্মীদের ঘর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, সার্টিফিকেট পুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে সেখানে হামলা, মামলা, জুলুম, নির্যাতনের শিকার হতে হচ্ছে, প্রাণ কেড়ে নিচ্ছে। কিন্তু তারপরেও ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সংগঠিত হচ্ছে, মিছিল করছে, প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছে। তারা হাসতে হাসতে কিন্তু কারাগারে যাচ্ছে। আপনি দেখবেন যে তারা প্রিজন ভেনে যাচ্ছে, যমুনার সামনে গিয়ে জয় বাংলা স্লোগান তারা দিচ্ছে। তারা বাংলাদেশের দেয়ালে দেয়ালে
লিখে দিচ্ছে যে স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তি পাক। এবং কারাগারে যাচ্ছে, কোর্টে যাচ্ছে, সেখানে তারা বিভিন্ন ধরনের হামলা মামলার শিকার হচ্ছে, আইনের কোনো ধরনের আশ্রয় লাভের সুযোগ পাচ্ছে না। সেখানেও কিন্তু ছাত্রলীগের কর্মীরা আপনি দেখুন যে হাসতে হাসতে তারা যাচ্ছে। আমাদের দেখুন একজন মেয়ে, আপনি রাজশাহীতে যখন পিয়া নামের একজন মেয়ে কলেজের পরীক্ষা দিতে গেছিল, পরীক্ষা দিতে পারছে না, অমানবিক তার উপরে দমন পীড়ন, শারীরিক নির্যাতন চালানো হলো, সেখান থেকেও সে জয় বাংলা বলতে বলতে হাসতে হাসতে তারা যাচ্ছে। কখনো হাসতে হাসতে কারাগারে যাচ্ছে, কখনো প্রতিবাদ তারা করছে, কখনো জীবন বিলিয়ে দিচ্ছে। ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু সবখানে যার যার জায়গা থেকে ঘুরে দাঁড়াচ্ছে। তো আমরা যেটি করার চেষ্টা করছি সেটা হচ্ছে যে আমাদের গোটা বাংলাদেশে আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা যারা কাজ করার চেষ্টা করছে, আমরা অবশ্যই তাদেরকে আমাদের জায়গা থেকে আমরা আমাদের মতো করে আমাদের নিজস্ব সাংগঠনিক কর্মপরিকল্পনার আওতায় সেগুলো আমরা যাচাই বাছাই করে দেখছি, এবং অবশ্যই তারা মূল্যায়িত হবে। এবং যারা নেতৃত্ব দিচ্ছে তারাই আগামী দিনে আমাদের সংগঠনের নেতৃত্ব আসবে। যারাই মিছিল মিটিং সংগঠিত করছে, যারাই প্রতিবাদ করছে, যারাই প্রতিরোধ করছে, তারাই বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসন হবে। এটি ইতিমধ্যেই এটি আমাদের সুস্পষ্টভাবে গ্রহণ করার সিদ্ধান্ত। আর গোটা বাংলাদেশে আমরা বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে ধারাবাহিকভাবে আমাদের মিটিং চলছে, এবং আমরা আমাদের কোনো গোপন কার্যক্রম নেই। আমাদের কিন্তু এই গোটা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হচ্ছে, দমন পীড়ন চালানো হচ্ছে। অতীত আপনারা দেখেছেন যে আমাদের সংগঠনের অভ্যন্তরে থেকে বিভিন্ন ধরনের কি ধরনের অনুপ্রবেশের কর্মকাণ্ড চালিয়েছে, অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়েছে। আমি ছাত্রদের কাছেই প্রশ্ন করতে চাই যে আমাদের রাজনীতি কি ধরেন ক্লাব ফুটবল, যেটা আপনি আজকে এক ক্লাব করলেন, পরের দিন আরেক ক্লাবে গেলেন, ট্রান্সফার ফি এটা দেখে, সুযোগ সুবিধা দেখে যখন যেটা দেখলো আপনি ক্লাব পরিবর্তন করে ফেলেন। তো যারা অনুপ্রবেশকারী তারা কিন্তু আজকে সেটাই করছে। তাদের সংগঠনের প্রতি ভালোবাসা, আদর্শিক অঙ্গীকার, মানুষের প্রতি মমত্ববোধ কোনোটি আসলে নেই। তো আমাদের ছাত্রলীগের নেতাকর্মীরা আজকেও এই দমন পীড়ন, নির্যাতন এবং সরকারের তথাকথিত নিষেধাজ্ঞা শুধু, আমাদের কোনো গোপন কার্যক্রম নেই, আমাদের ওপেন কার্যক্রম, এবং আমাদের কমিটি গঠন প্রক্রিয়াও প্রকাশ্যে হবে এবং আমাদের আন্দোলন সংগ্রামও প্রকাশ্যে হবে। আমরা ঘোষণা দিয়ে বলছি যে আমরা এই দখলদার সরকারের পতন আমরা ঘটাবো, এই ফ্যাসিস্ট শাসন ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে দিয়ে বাংলাদেশে গণতন্ত্রের অধিকার আমরা ফিরে দেব। আমাদের দলের সাংগঠনিক লক্ষ্য, অগ্রাধিকার সেটি নয়, বাংলাদেশের জনগণের ক্ষমতা আমরা জনগণের কাছে ফিরে দেব, বাংলাদেশের জনগণের নাগরিক অধিকার আমাদের পুনঃপ্রতিষ্ঠিত করব, মুক্তিযুদ্ধের অঙ্গীকার আমরা এই কর্মবোধকে প্রতিষ্ঠিত করব। গোটা বাংলাদেশ সে ছাত্রলীগের নেতাকর্মীদের এটি ওয়াদা, ছাত্রলীগের নেতাকর্মীদের এটি শপথ, এটি যে কোনো মূল্যেই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা করবে, প্রকাশ্যে আমরা বলছি, এবং আমরা সেটি করবো। এবং সেই ধারাবাহিকতায় আমাদের কর্মকাণ্ড চলছে, এবং কমিটি গঠন প্রক্রিয়া সেটিও আমাদের একটা নিয়মিত কার্যক্রমের অংশ। আমাদের আজকে এই দখলদার সরকার ঘোষণা দিয়ে বেড়াচ্ছে বিভিন্নখানে পুলিশদেরকে ছাত্রলীগের নেতাকর্মীদের তালিকা সংগ্রহ করার প্রয়োজন, আমাদের সবকিছু প্রকাশ্য। আমাদের সেটি ফেসবুক ওয়েবসাইট হোক, ওয়েবসাইট যদিও তারা আমাদের, আপনি জানেন যে আমাদের এক ধরনের সাইবার আক্রমণের শিকার হয়েছে, আমাদের ফেসবুক সবকিছু আমাদের প্রকাশ্যে কার্যক্রম চলছে এবং প্রকাশ্যেই কার্যক্রম চলবে। যত আঘাত করবে ততই আমরা বিশ্বাস করি যে আমরা প্রবল প্রতিরোধে আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো। এবং যারা আজকে এই ধরনের হম্বিতম্বি করছে, এটা করছে সেটা করছে, আমরা স্পষ্ট করে বলতে চাই যে আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ অবশ্যই যারা মুক্তিযুদ্ধের অঙ্গীকারে বিশ্বাস করে, বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করে, তারাই বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে। বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশের যে ইতিবাচক রাজনীতি, তারাই বাংলাদেশের ভবিষ্যতে তারা হাল ধরবে। এবং আমরা তৃণমূলের নেতাকর্মীদেরকে আমরা সেটি বলতে চাই যে তারা যে সাহসিকতার সঙ্গে ভূমিকা পালন করছে সেটি আমরা অবশ্যই মূল্যায়ন করবো। যারা সাহসিকতার সঙ্গে আছে তাদেরকে সাংগঠনিক কাঠামো আমরা আওতাভুক্ত করব, এবং জেলা পর্যায়গুলোর সঙ্গে আমাদের ধারাবাহিকভাবে আমরা কাজ করার চেষ্টা করছি, সেটিও আমরা অব্যাহত রাখবো। এবং আমাদের নেতাকর্মীদের অনেক সময় চয়েস করার ক্ষেত্রে, অনেক সময় মূল্যায়ন করার ক্ষেত্রে অনেক সময় আমাদের ভুল ত্রুটি হয়েছে, এটা আমরা নির্বিবাদে আমরা একেবারে খোলা মনে এটি স্বীকার করি, এবং সেসব ভুল ত্রুটি সংশোধন করেই নেতাকর্মীদের কমিটমেন্ট, তাদের স্যাক্রিফাইস, তাদের লড়াই, তাদের সংগ্রাম, তাদের সাহস, এটির উপর ভর করেই আমরা ভবিষ্যতে বাংলাদেশ ছাত্রলীগের পথ চলা নির্ধারণ করব। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদেরকে অভয় দেওয়ার কিছু নেই, বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই আমাদের গোটা দেশকে অভয় দিবে। আমাদের ছাত্রলীগের নেতাকর্মীদেরকে সাহসী বলার কিছু নেই, ছাত্রলীগের নেতাকর্মীদের লড়াই সাহসী আমাদের জন্য অনুপ্রেরণা। ছাত্রলীগের নেতাকর্মীদের অকুতভয়ে বলার কিছু নেই, তাদের অকুতভয়ে লড়াই আমাদের প্রেরণা। এবং আমাদের ঘুরে দাঁড়ানোর আমরা বিশ্বাস করি যে আমাদের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য সেটিতে আমরা প্রত্যাবর্তন করব। আমি আমার খুবই ভালো লাগলো এই মুহূর্তে যারা শুনছেন, প্রকৃত নেতার মতনই খুব বীর দর্পে সাহসিকতার সাথে সাদ্দাম বললেন যে তিনি আসলে তার যে সুন্দরভাবে স্বীকার করলেন কিছু জিনিস, এটা আসলে একজন নেতার লক্ষণ।
আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, এত কিছু হবার পরেও আসলে ছাত্রলীগকে দমিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এবং এত অত্যাচারের পরেও ছাত্রলীগ আসলে কাজ করে যাচ্ছে। এবং এই মুহূর্তে যারা মাঠ পর্যায়ে কিংবা মাঠে একেবারে এই মুহূর্তে বাংলাদেশে যারা জীবন ঝুঁকি নিয়ে কাজ করছেন, আহ, তাদের অভিজ্ঞতায় আসলে ছাত্রলীগের এই বর্তমানে কি অবস্থা, তারা কি কি ফেস করছেন, এরকম একজন আমাদের সঙ্গে সংযুক্ত আছেন, ছাত্রলীগ কর্মী, তৃণমূল কর্মী। আম, আমাদের রাব্বি ভাই, আমাদের তাকে কি আসলে আমাদের সঙ্গে সংযুক্ত করা যায়? হ্যাঁ, আবির হোসেন রকি। রকি, আমরা তোমার তুমি তোমার দুই নেতার সাথে সংযুক্ত হয়েছো এই মুহূর্তে। আমরা তোমার কাছ থেকে একটু জানতে চাই যে তুমি যে এলাকার, সেটা যদি তোমার নিরাপত্তায় কোনো ব্যাঘাত না ঘটে তবেই মাত্র বলো, যে কি অবস্থা আসলে এখন তোমার এলাকায় ছাত্রলীগের মাঠ পর্যায়ের বিষয়গুলো কিরকম রয়েছে। তুমি তোমার নেতাদের সঙ্গে কথা বলতে পারো ওখানে। প্রথমে আমি শোনা যাচ্ছে আপু? দিদি? হ্যাঁ, শোনা যাচ্ছে এখানে। আচ্ছা। প্রথমেই অসংখ্য ধন্যবাদ আমাকে আপনাদের এই আহ, জায়গায় আমাকে সুযোগ করে দেওয়ার জন্য, এবং সাদ্দাম ভাই, ইনান ভাই তাদেরকেও আহ, 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 ধন্যবাদ। আমি আসলে প্রথম আসছি, এই জন্য আমার একটু কথাগুলো নিয়ে যাচ্ছে। তো আসলে কি বলবো, বলার হচ্ছে যে সাদ্দাম ভাইয়ের বাসার পাশেই আমাদের বাসা, পঞ্চগড় জেলায় উনি। ওনার বাড়িতেও রিসেন্ট হামলা হয়েছে, প্রথমেও হামলা হয়েছে এবং রিসেন্ট ওনার বাড়িতে আবার হামলা হয়েছে। তো যাই হোক, আমাদের ঠাকুরগাঁও জেলায় যে নেতাকর্মীদের মোটামুটি ছাত্রলীগে যারা আছে, তাদের অবস্থা বলতে গেলে খুব একটা ভালো না, সবাই বাড়িঘর ছাড়া। যেমন আমরা তিন ভাই, আমার ছোট ভাই নাম আরাফাত হোসেন রাব্বি। তার ছোট ভাই, সবার ছোটটা, সেও মামলায়, আমরা তিন ভাই মামলার শিকার এবং বাড়ি ছাড়া বিগত 5ই আগস্টের পর থেকে। তো 5ই আগস্টের পর থেকে আসলে 5ই আগস্ট থেকে পর থেকে বলবো না, 5ই আগস্ট থেকেই আমি ব্যক্তিগতভাবে মনে করছি যে আমরা যখন রাজনীতি ছাত্রলীগ শুরু করি তখন আমাদের একটা সুসময় ছিল, এবং সেই সুসময় থেকে আমরা ছাত্রলীগ রাজনীতিটা করছি। আমরা কিন্তু এত খারাপ সিচুয়েশন, এত কিছু শুনে আসছি, পড়ছি, এখন দেখতেছি, এখন অনুভব করতেছি। তো আসলে আমরা বঙ্গবন্ধুকে বিশ্বাস করি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কে বিশ্বাস করি, আওয়ামী লীগকে বিশ্বাস করি, মুক্তিযুদ্ধকে বিশ্বাস করি। এবং আমরা 5ই আগস্ট থেকেই আমি মোটামুটি লড়াই করা শুরু করছি। আমার পোস্টে আছে, 5ই আগস্ট থেকে আমার পোস্ট শুরু, এখন পর্যন্ত আমি পোস্ট করতেছি, লড়াই করতেছি, যে আমি যেভাবে হোক কর্মীদের সাথে, ছাত্রলীগের তৃণমূল কর্মীদের সাথে যোগাযোগ করতেছি। তাদের বিভিন্ন ইউনিয়নে যেভাবে 5ই আগস্টের পর যেভাবে পারতেছি আমি তাদের সাথে যোগাযোগ করতেছি। তো আমার মনে হয় যে আহ, আসলে তৃণমূলের কিছু মানে আছে যে তৃণমূল, যেমন আপনার কয়েকজন আপনাকে করছে, তার মধ্যে একটা প্রশ্ন আমি দেখলাম যে তৃণমূলে একজন বলছে যে সাদ্দাম ভাইকে বা ইনান ভাইকে প্রশ্ন করছে যে তারা কেন খবর নেয় না। আসলে তারা তো আর মানে এটা মানে রাগের ইয়া না, মানে তারা সবসময় সবার খবর নিচ্ছে। তারা বিভিন্ন জেলায় এখন প্রতিটা ঘরে ঘরে যাচ্ছে, ও তো আর খবর তো নেওয়া সম্ভব না, কারণ তো মোটামুটি কেউই নেই। তো তারা যে বিভিন্ন জায়গায় বিভিন্ন গ্রুপে, ছাত্রলীগের গ্রুপে আসে, খবর নিচ্ছে। এবং সাদ্দাম ভাইকে অসংখ্য ধন্যবাদ যে যিনি আমাদের ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগকে উনি একটা ফান্ড দিছিল, আমরা সেই ফান্ড থেকে নেতা কর্মীদের যারা জেলে যাচ্ছে তাদেরকে আমরা সহযোগিতা যতটুকু পারতেছি সহযোগিতা করতেছি, তাদের পরিবারের সাথে খোঁজ খবর রাখতেছি, যোগাযোগ রাখতেছি। আমাদের ঠাকুরগাঁও সব থেকে বড় প্রবলেম হচ্ছে যে আহ, জামিন আমাদের একদমই হচ্ছে না। যারা ছাত্রলীগে তাদের জামিন তো হচ্ছেই না, ধরা পড়লেই মানে মোটামুটি শেষ অবস্থা, জামিন হচ্ছে না। তো আমরা তারপরে ছাত্রলীগ আমরা যেভাবে হোক কাজ কর্ম করতেছি, যে যেখানে আছি ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের আমরা সবাই সবার মতো কাজ করতেছি। এবং আমাদের আমাদের কিছু ছোট ভাইরা এখন পর্যন্ত জেলে, কিছু বন্ধু বান্ধব জেলে ছাত্রলীগের, যারা খুব মানে 5ই আগস্টের পর ছাত্রলীগের জন্য, আওয়ামী লীগের জন্য কাজ করছে, এখন পর্যন্ত কাজ করেও যাচ্ছে। তারা অনেকেই জেলে এবং অনেকেই কাজ করতেছে। এবং আমরা সবার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, ইউনিয়ন পর্যায়ে গেছি। এবং ইউনিয়ন পর্যায়ে যে আমরা যেটা দেখছি যে আপু,
যে আসলে ইউনিয়ন পর্যায়ে মানে আমরা যোগাযোগ করতেছি ইউনিয়নের যারা নেতৃত্বে ছিল, ছাত্রলীগের ইউনিয়নের যারা নেতৃত্বে ছিল, আমার মনে হয় তাদেরও উচিত যে ইউনিয়ন পর্যায়ে একটা খোঁজ খবর রাখা। আমরা তো সবাইকে আর ছাত্রলীগের মানে আমরা জেলা পর্যায়ে যারা আমরা তো ইউনিয়ন উপজেলা আহ সবাইকে চিনি না, জাস্ট মেন কয়েকজনকে চিনি, ইউনিয়নের সভাপতি এই এই সেক্রেটারি এই ক্ষেত্রে বাইরেও কয়েকজনকে চিনি। ক্ষেত্রে ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক এই মুহূর্তে এখানে উপস্থিত আছেন। তাদের কাছ থেকে কি তোমরা কোনো নির্দেশনা এক্সপেক্ট করো বা কোনো কিছু জানাবে? আসলে আসলে নির্দেশনা দিলেই তো বিপদ বিপদ হয়ে যায়। তবে আমার মনে হয় যে পরিস্থিতি আমাদেরকে বলে দিবে আমাদেরকে কখন কি করতে হবে। আমার বিশ্বাস যে পরিস্থিতি আমাদেরকে আমরা দেখতেছি যে বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশের, সেই পরিস্থিতি বলে দিবে যে আহ, কি বিশ্বাস। তবে আমি সাদ্দাম ভাই, ইনান ভাইকে বলবো যে আমাদের সাধারণ ছাত্রদের সাথে আমাদের প্রত্যেকটা আহ, জেলা উপজেলা ইউনিয়ন সব নেতাকর্মী যারা আছে সবার উচিত যে ছাত্রদের সাথে যোগাযোগটা বৃদ্ধি করা এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করা। কারণ ছাত্ররাও জানে যে আমরা ছাত্রদের কাছে আমরা ছাত্রদের কাছে মনে হয় যে আমরা ভুল, আর আমাদের কাছে মনে হয় তারা ভুল। তো আমাদের এই ডিস্টেন্সটা আমাদেরকে দূর করতে হবে, আমাদেরকে এই ডিস্টেন্সটা যুক্তি তর্ক মাধ্যমে দূর করতে হবে। কারণ আমাদেরকে নিয়ে একটা গুজব ছড়ানো হচ্ছে যে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফিরবে, ছাত্রলীগ অমুক করবে। আসলে আমরা তো আহ আমি 5ই আগস্টের আগে বাদ দিলাম, আমি 5ই আগস্টের পরেই ধরি এখন পর্যন্ত, যে দেখুন বন্যা থেকে শুরু করে রোজার মাধ্যমে আমরা কিন্তু চেষ্টা করছি সহযোগিতা করার, ইফতার বিতরণ করার, বন্যার্তদের পাশে বন্যার্তদের পাশে যাওয়ার, তাদেরকে সহযোগিতা করার আমরা কিন্তু চেষ্টা করেই গেছি। আমাদেরকে নিয়ে একটা রটানো হয় যে ছাত্রলীগ, আসলে ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে ফেরানোর কিছু নাই। আমরা ভাই, আমরা কারো ভাই, আমরা কারো ছোট ভাই, কারো বড় ভাই, কারো আহ, মানে আমরা ফিরবোই, আমরা ফিরবো এবং আমরা তাদের সাথে সমন্বয় করেই ফিরবো। এবং আমার বিশ্বাস যে ছাত্ররা তারা আমাদের সাথে কথা বললে, আমাদের প্রধান যারা আছে সাদ্দাম ভাই, ইনান ভাই, তাদের সাথে কথা বললে বা বা আমাদের সাথে কথা বললে হয়তো বা তাদের ভুল ভাঙতে পারে। আমার এটা বিশ্বাস যে তারা একটা ভুলের মাধ্যমে আছে, যে ভুলটা আমাদের ভাঙানোর দায়িত্ব আমাদের। রকি, অসম্ভব ধন্যবাদ আমাদের সঙ্গে তোমার তোমার যুক্ত হবার জন্য। রাবি ভাই, আমরা এখন ইনান এবং সাদ্দামের সঙ্গে কথা বলবো। ধন্যবাদ রকি, তুমি আমাদের মাঝখানে যুক্ত হয়েছে। আপনাদেরকে ধন্যবাদ, সাদ্দাম ভাই, ইনান ভাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব দিদি। চমৎকার একটি কথা রকি জানালেন, সেটা হচ্ছে যে ছাত্রদের সঙ্গে ছাত্রলীগের একটি সংযোগ তৈরি হওয়া। মূলত যারা বৈষম্য বিরোধী আন্দোলনে আসলে রাস্তায় নেমেছিলেন ছাত্ররা, তারা মূলত ভয় পাচ্ছেন যে ছাত্রলীগ ফিরে আসলে না জানি তাদের উপরে কি নির্যাতন হবে, না জানি কি ভয়ঙ্কর ভায়োলেন্ট রূপে আসলে ছাত্রলীগ ফিরে এসে, যেহেতু তারা ছাত্রলীগের পক্ষে নয়, বিপক্ষে গিয়ে একটি আন্দোলন করেছে, এরকম কিছু করেছে, না জানি কি ভয়ঙ্কর আসলে অবস্থায় তারা ফিরবে। যাই হোক, পরবর্তী প্রশ্নে যাবার আগে আমি সাদ্দামের যে বাড়ি রয়েছে, সেই বাড়িটি দ্বিতীয়বারের মতন আবার আগুন ধরানো হয়েছিল, এটার জন্য আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি এবং আমার কাছে অনেকেই সেটার একটি বিষয় জানিয়েছে। আমরা দেখেছি সেখানে বোধহয় আপনার ভাই ভাবি ছিলেন, বাবা মা ছিলেন। আহ মানে অমানবিকতার চূড়ান্তে পৌঁছে গিয়েছে এখানের মাঠ পর্যায়ে। এই অবৈধ সরকারের যে লোকজন, আসলে তারা ভয়ঙ্কর কাজ করছে। সেই ক্ষেত্রে তারা আবার ন্যারেটিভ ক্রিয়েট করছে যে ছাত্রলীগ না জানি কি ভয়ঙ্কর হয়ে ফিরবে। আমরা সমবেদনা প্রকাশ করছি সাদ্দাম, আপনার পিতা মাতা ভাই বোন যারা রয়েছেন বাংলাদেশে তাদের জন্য। আমি সেই কিনানকে জিজ্ঞাসা করব যে সে কিনান, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাস্তায় নেমেছিলেন, তারা হয়তো অনেকেই আসলে যদি তাদেরকে আগে বলা হতো যে এটা একটি সরকার পতনের আন্দোলন এবং 1971-এর অস্তিত্ব আসলে থাকবে না, বঙ্গবন্ধুর মুরাল ভেঙে ফেলা হবে এবং বাংলাদেশটি আমরা দেখতে পাচ্ছি একটি মানবিক করিডোর দিয়ে দিয়েছে এই মুহূর্তের যিনি অবৈধ সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। আমরা দেখতে পাচ্ছি ভারত পাকিস্তানের মধ্যে একটি যুদ্ধের সম্ভাবনা, এবং উনি কিসের ভিত্তিতে জানি না কিছুদিন আগে উনি বললেন যুদ্ধ প্রস্তুতি নেবে বাংলাদেশ। কার বিরুদ্ধে তাও আমরা জানি না, কে আমাদের শত্রু তাও আমরা জানি না, কিন্তু উনি বললেন যে বিজয় সুনিশ্চিত করতে হবে। আহ এই অদ্ভুত বিষয়টা সম্পর্কে, এবং আপনি হয়তো জানেন আরাকান আর্মি ঢুকে গেছে চিটাগং এর মধ্যে, এরকম কিছু বিষয়। এরকম যদি পরিস্থিতি আসলে বাংলাদেশে তৈরি হয়, যেটা সাদ্দাম একটু আগে বলছিলেন, খুব সুনিশ্চিত ভাবে যে এই সরকার বিরুদ্ধে যদি তাদেরকে আন্দোলন করতে হয় ছাত্রলীগ করবে।
আপনার কি মনে হয় ছাত্রলীগের কি ভূমিকা থাকবে এবং আসলে হচ্ছেটা কি? এই যে যুদ্ধ কার সঙ্গে হচ্ছে আমরা জানি না, কিন্তু উনি ঘোষণা দিয়ে ফেললেন যুদ্ধ প্রস্তুতির। এই পুরো বিষয় নিয়ে আপনার রাজনৈতিক চিন্তা কি? জি, ধন্যবাদ। খুব সুন্দর একটি বিষয় আপনি উপস্থাপন করেছেন। যেমনটি আমি শুরুতেই আমার বক্তব্যে বলছিলাম, যখন আমি কথা বলছিলাম যে দেশে যেই পরিস্থিতি এবং দেশকে যেই ধ্বংসাত্মক রঙ্গলীলার মঞ্চে পরিণত করা হচ্ছে, এর পরিণাম কিন্তু হবে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের মতো ব্যর্থ রাষ্ট্র। বাংলাদেশকে সিরিয়া কিংবা ইরাক কিংবা লিবিয়ার মতো ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার একটি অপচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে আফ্রিকার কিছু একেবারে দুর্ভিক্ষ পীড়িত, যেখানে শান্তিরক্ষী বাহিনী পাঠিয়ে জাতিসংঘকে শান্তি বজায় রাখার চেষ্টা করতে হচ্ছে, এই ধরনের একটি রাষ্ট্রে পরিণত করার ঘৃণ্য অপপ্রয়াস কিন্তু আমরা এই তথাকথিত ইউনূস সরকার থেকে দেখতে পাচ্ছি। তারা আজকে মুখে মুখে মানবিক করিডোর বলে তলে তলে সেখানে যুদ্ধের প্রস্তুতি ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এই বিষয়টি কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কার ম্যান্ডেট নিয়ে উনি, ওনার মতো একজন অবৈধভাবে ক্ষমতা জবরদখলকারী মানুষ, আজকে কার ম্যান্ডেট নিয়ে, দেশের কোন রাজনৈতিক ম্যান্ডেট নিয়ে উনি আজকে এই করিডোর নামক খেলায় মেতে উঠলেন এবং বাংলাদেশকে একটি ধ্বংসের পথে পরিচালনা করলেন, সেটির জবাব কিন্তু ওনাকে ইতিহাসের কাঠগড়ায় অবশ্যই দিতে হবে। বাংলাদেশ নামক একটি স্বাধীন, সার্বভৌম, শান্তিপ্রিয়, সুজলা সুফলা, শস্য শ্যামলা, সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্রকে কিভাবে একটি ধ্বংসাত্মক, কিভাবে একটি আস্তাকুরের রাষ্ট্রে পরিণত করার চেষ্টায় উনি লিপ্ত হয়েছেন, এর জবাব কিন্তু ওনাকে ইতিহাসের কাঠগড়ায় দিতে হবে। আজকে দেখুন দেশকে কোন ভয়াবহ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। উনি তো ঠিকই বলেছেন, উনি তো যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছেন, উনি তো যুদ্ধের জন্য প্রস্তুত, কারণ উনি জানে যে ৭১-এ সেই মহান স্বাধীনতা যুদ্ধের সময় ওই পাকিস্তানি হানাদাররা এবং তাদের তাবেদাররা, রাজাকার আলবদর আল শামসরাও এদেশে যুদ্ধ করেছিল, তারাই বরং যুদ্ধ শুরু করে পরবর্তীতে পরাজিত হয়েছিল। এবং এবারের যুদ্ধটাও যারা শুরু করেছে স্বাধীনতার সপক্ষ শক্তির বিরুদ্ধে, এবারের যুদ্ধটা যারা শুরু করেছে মুক্তিযুদ্ধকে নিশ্চিহ্ন করে দেওয়ার লক্ষ্যে, এবারের যুদ্ধটা যারা শুরু করেছে, আপনি যেমনটি বলছিলেন যে বঙ্গবন্ধুর মুরাল ভাঙাটাই যেন একমাত্র উদ্দেশ্য ছিল, এই উদ্দেশ্যে যারা যুদ্ধ শুরু করেছে তাদের যুদ্ধের প্রস্তুতি যতই বেশি থাকুক, এই বাংলার মানুষকে সাথে নিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি তাদেরকে এই যুদ্ধে অবশ্যই পরাজিত করবে। সেটা যেই যুদ্ধই বলেন আপনি, মেধার যুদ্ধ বলেন, অনলাইন যুদ্ধ বলেন, অফলাইন যুদ্ধ বলেন, রাজপথের যুদ্ধ বলেন, অথবা সেটা যে ধরনের যুদ্ধ হোক। ৭১ সালেও ওই পৃথিবীর অন্যতম পরাশক্তি হয়েও পাকিস্তান আমাদেরকে দাবিয়ে রাখতে পারেনি। আর এখনো বলছি, ইউনূস যতই চেষ্টা করুক, যতই পুলিশকে মেরে, হাজার হাজার পুলিশকে মেরে, থানা পুড়িয়ে, পুলিশের অস্ত্র লুট করে, দেশের কারাগারগুলোকে ভেঙে চুরে কারাগার থেকে জঙ্গিদের ভেগে যেতে সাহায্য করে, অস্ত্র লুট করে, যতই এদেশে মবের রাজনীতি, যতই এদেশে অস্ত্রের রাজনীতি, যতই এদেশে সন্ত্রাসের রাজনীতি, যতই এদেশে জঙ্গিবাদের রাজনীতি প্রতিষ্ঠা করুক না কেন, এর বিষ দাঁত আমরা ভেঙে দেবই। আজকে দেখেন কোথায় পরিবেশ চলে গিয়েছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ছিল আমাদের শামীম মোল্লা, সেই শামীম মোল্লাকে পিটিয়ে মারা হয়েছে তার শিক্ষা প্রতিষ্ঠানে। ৪ ঘন্টা ধরে টানা নির্যাতন করে আমার ভাই, আমাদের ভাই শামীম মোল্লাকে পাশবিকভাবে, অমানবিকভাবে হত্যা করা হয়েছে। আজকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখতে পাই যে তথাকথিত আন্দোলনকারীদের দাবির মুখে ২৫৯ জন ছাত্রলীগের নিরীহ কর্মীকে বহিষ্কার করা হয়, সেখানে হৃদয়ে রক্তক্ষরণ হয়। আমরা ভাবি যে পৃথিবীর ইতিহাসে এই ধরনের মানবাধিকারের লঙ্ঘনের কোনো সুনির্দিষ্ট ঘটনা রয়েছে কিনা, সেটি আসলেই অবাক করে যে শামীম মোল্লা মৃত ব্র্যাকেটে বহিষ্কারের তালিকায় ১ নম্বরে। আপনি ভাবতে পারেন কতটা জঘন্য, কতটা ঘৃণ্যতম একটি রাষ্ট্র ব্যবস্থা আমাদের দেশকে ঠেলে দিয়েছে এই অবৈধ ইউনূস সরকার। আজকে আপনি একবার চিন্তা করে দেখুন, আজকে স্বাধীনতার সপক্ষ শক্তি নিয়ে যেই অভিনেতা অভিনেত্রীরা কথা বলছেন, তাদের বিরুদ্ধে একের পর এক মামলা হচ্ছে। আজকে সুবর্ণা মোস্তফা দেশ বরেণ্য, শুধু বলবো না বিশ্ব বরেণ্য একজন অভিনয় শিল্পী বাংলাদেশের, তাকে আজকে হত্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে, হত্যা মামলা তাদের বিরুদ্ধে দেওয়া হচ্ছে। সেই টিপকাণ্ড, সেই টিপকাণ্ডের ঘটনা তো আমরা সবাই জানি। একজন নারীর স্বাধীনতায় বাধা প্রদানকারী, একজন নারীর সুষ্ঠু, সুন্দর, সাবলীল চলাফেরায় বাধা প্রদানকারী সেই ঘটনাকে
আজকে কিভাবে অভিনেতা অভিনেত্রীদের বিরুদ্ধে ব্যবহৃত করা হচ্ছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে কি সুন্দরভাবে মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে আমাদের বাংলাদেশের ক্রিকেটের হোম অফ গ্রাউন্ড বিসিবি, সেই বিসিবি থেকে কিভাবে শত শত কোটি টাকা লোপাট করা হচ্ছে, এবং সেটিকে কিন্তু খুব অকপটেই ওই দুর্নীতিবাজ উপদেষ্টা এবং তার দুর্নীতিবাজ ক্রিকেট বোর্ডের সভাপতি বলছেন যে এক ব্যাংক থেকে টাকা সরিয়ে আমরা অন্য ব্যাংকে রাখছি। কি সেলুকাস, কি বিচিত্র, কি সুন্দর যুক্তি তাদের। আজকে যেখানে দেখেন একজন এই অবৈধ উপদেষ্টা হয়ে তার বাবার লাইসেন্স কাণ্ডকে তিনি কিভাবে বৈধতা দেওয়ার চেষ্টা করছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আজকে একজন মানুষকে প্রশ্ন করার কারণে তিনজন সাংবাদিকের চাকরি চলে গেল। ফ্রিডম অফ প্রেস, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, কিসের স্বাধীনতা, কোথায় স্বাধীনতা আমি জানতে চাই। আপনিও তো একজন সংবাদকর্মী, আপনি বলুন আজকে কোথায় সেই স্বাধীনতা? আজকে এটির এইরকম নজির পৃথিবীর, এবং তাদের দিক থেকে বলা হয়েছে যে প্রশ্নের নামে শয়তানি সাংবাদিকতা নাকি বাংলাদেশে শুরু হয়েছে। সেই জায়গায় আমি একটু বলতে চাই, তাহলে আওয়ামী লীগকে কেন ফ্যাসিস্ট বলা হয়? তাহলে আওয়ামী লীগ আমলে তো এরকম করে চাকরি চলে যাওয়ার ঘটনা আমরা শুনিনি। এই আমলে কোনো সাংবাদিক প্রশ্ন করলেই সেটাকে বলা হচ্ছে প্রশ্নের নামে শয়তানি সাংবাদিকতা। মানে এটা আমি আসলে বুঝলাম না, আসলেই বুঝলাম না। এটাকে ফ্যাসিজম বলে না যে সাথে সাথে একটি টিভি চ্যানেল বন্ধ হয়ে যাওয়া এবং চাকরি চলে যাওয়া। কোনো বাক স্বাধীনতা নেই এই মুহূর্তে। এই বিষয়টা নিয়েই আমি একটু সাদ্দামের কাছে প্রশ্ন করতে চাই যে সাদ্দাম, আমি আজকে খুব মুগ্ধ হয়েছি আপনার একটি কথা, আপনি খুব সুন্দরভাবে কিছু জিনিস বললেন। আমি আসলেই মুগ্ধ হয়েছি। আপনি যেটা বললেন যে আসলে কিছু ভুল ত্রুটি সেটা মেনে নেওয়ার মধ্যে লজ্জার কিছু নেই। মানে এটা খুব এটা সবাই পারে না। মানে বলে না যে ক্ষমা সকলে করতে পারে না, ভুল সকলে স্বীকার করতে পারে না, এর জন্য যথেষ্ট বড় মনের হতে হয়, জ্ঞান বুদ্ধি থাকতে হয়। আমার খুব ভালো লেগেছে আপনি এই কথাটি বলেছেন। আহ ইনান যেটা বলছিল, এবং আমি যে প্রশ্নটা ইনানকে করেছিলাম, আহ, একটি যুদ্ধাপর অবস্থার মধ্যে বাংলাদেশকে নিয়ে যাচ্ছে বর্তমান অবৈধ সরকার। ওনাদের কোনো ম্যান্ডেট নেই, ওনারা গণনির্বাচিত নন, জননির্বাচিত নন। ওনাদের কোনো ম্যান্ডেট নেই যে ওনারা কাউকে মানবিক করিডোর দিবেন, কারণ এটা সংসদ থেকে পাশ হতে হয়। সংসদ থেকে কেন? যে আপামর এমনকি বিরোধী দলের মানুষরাও আসলে জনগণের কথাই নিয়ে আসে সংসদে। তো এটা বাংলাদেশটার, আমাদের সংবিধানে বলা আছে বাংলাদেশের মালিক আসলে আমরা জনগণ, সুতরাং উনি এটা করতে পারেন না। কিন্তু উনি মানবিক করিডোর দিয়ে দিয়েছে। আমরা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে অনেক রকমের অ্যাক্টিভিটিস দেখছি আমরা। মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার আমাদেরকে বলেছে, তখন সাধারণ মানুষ বোঝেনি যে এখানে একটি খ্রিস্টান রাষ্ট্র হওয়ার ষড়যন্ত্র হচ্ছে। এখন বাংলাদেশকে যদি উনি সত্যি এরকম একটি যুদ্ধাবস্থার মধ্যে আসলে ঠেলে দেয়, যেটা ইনান বলছিল 52-তে 71-এ ছাত্রলীগ কেবলমাত্র তখনই ভয়ঙ্কর হয় যখন বাংলাদেশ সার্বভৌমত্বের প্রশ্নে আসলে সার্বভৌমত্ব চলে যাওয়ার প্রশ্নের সম্মুখীন যখন হয়। এরকম পরিস্থিতি যদি আসলেই তৈরি হয়, ছাত্রলীগের জন্য আপনার কি বলবার থাকবে, এবং ছাত্রলীগের নেতা হিসাবে আসলে আপনি কি মনে করেন ছাত্রলীগের এখানে ভূমিকা কি থাকবে? ধন্যবাদ। এই আলোচনায় আসি, শুধু আমি আগের প্রসঙ্গ ধরে এটুকুই বলি। প্রথম কথা হচ্ছে যে ভয়, এই যে নিজেদের ভয়, এটা কি শিক্ষার্থীদের ভয় হিসেবে চালিয়ে দেওয়া হচ্ছে? ভয়টি আসলে কিসের, যে কি হবে না হবে? আজকে আমি তো মনে করি বরং বাংলাদেশের শিক্ষার্থীরা কি চায়, শিক্ষার্থীরা ক্যাম্পাসে একটা ভালো পরিবেশ চায়, ভালো মতো লেখাপড়া করতে চায়, ভালো লেখাপড়া করার পরিবেশ চায়, লেখাপড়া শেষ করে সরকারি বেসরকারি চাকরি গবেষণা নিজের মতো যেন বেছে নেওয়ার সুযোগটি থাকে। এবং ছাত্র রাজনীতির নেতিবাচক দিকের কারণে স্বাভাবিক শিক্ষা গঠন প্রক্রিয়া, পঠন পাঠন প্রক্রিয়া যেন ব্যাহত না হয়, এটা কিন্তু বাংলাদেশ স্টুডেন্টদের চাওয়া। তো আজকে যারা এই ভয়ের একটা ইকোসিস্টেম নিজেরা চালু করেছে, অথচ সেই ভয়ের বার্তাবাহক হিসেবে ছাত্রলীগকে দেখানোর চেষ্টা করছে, আমার কাছে যেটা মনে হয় ভয়টা আসলে শিক্ষার্থীদের না। ভয়টা শিক্ষার্থীদের কেন থাকবে? কারণ শিক্ষার্থীরা স্থিতিশীলতা চায়, শিক্ষার্থীরা একটি গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায়, শিক্ষার্থীরা বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের অর্জনগুলোর ব্যাপারে শিক্ষার্থীদের একাগ্রতা আছে, শিক্ষার্থীদের অনুরাগ আছে। এবং ভয়টা কাদের আসলে? ভয়টা যদি বলি, যারা আজকে এই 4000 টাকার টিউশনি থেকে এখন 4 কোটি টাকার গাড়িতে চড়ছে, ভয়টা আসলে তার ইনসিকিউরিটি। আমার কাছে যেটা মনে হয় ভয়টা আসলে তাদের, যারা আসলে শিক্ষার্থীদের হত্যা করার ক্ষেত্রে পেছনের প্রেক্ষাপট রচনা করেছে, বিভিন্ন গ্যাংগুলোর সঙ্গে যারা সমন্বয় তৈরি করেছে, এবং যারা পুলিশ হত্যায় নেতৃত্ব দিয়েছে, ছাত্র হত্যায় যারা নেতৃত্ব দিয়েছে, ছাদে বারান্দায় শিক্ষার্থীদেরকে গুলি করেছে ভেতর থেকে বাইরে থেকে,
এবং তার দায় চাপিয়ে দিয়েছে। আমি মনে করি যে ভয়টা আসলে তাদের, যে তারা জানে যে তাদের এই গোমর ফাঁস হয়ে যাবে, এই গোমর ফাঁস হয়ে যাওয়ার ভয়। ভয়টা আসলে তাদের যারা আজকে এই কিংস পার্টি সরকারের পৃষ্ঠপোষকতায় থেকে যারা দিব্যি রাজনীতি করে বেড়াচ্ছে এবং নিজেরাই সবকিছু ঠিক করে দিচ্ছে। বাংলাদেশের জনগণ কি চায় না চায় সেটি তো কেউ জানে না, বরং নিজেরাই জনগণের প্রতিনিধি হয়ে, নিজেরাই জনগণের স্বয়ংক্রিয় প্রতিনিধি, অটোমেটিক প্রতিনিধি হয়ে তারা জনগণের মালিকানা নিয়ে তারা নিজের ইচ্ছে মতো সবকিছু করে দিচ্ছে। ভয়টা আসলে তাদের যারা নিজেদের অবৈধ ক্ষমতার নিরাপত্তা আর অনেক দিন বাড়াতে চায়, যারা নিজেদের নির্যাতন, জুলুম, দমন পীড়নের স্টিম রোলার আরো অবারিত রাখতে চায়, যারা বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ করেছে, যারা দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত হয়েছে, যারা রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অনৈতিক সুযোগ সুবিধা গ্রহণ করেছে। ভয়টা আসলে তাদেরই, এবং তারাই তাদের ভয় শিক্ষার্থীদের ভয় হিসেবে চালিয়ে দিয়ে নিজেদের অবৈধ দুর্নীতি বিত্ত বিভাগের গ্যারান্টি আসলে চাচ্ছে। আর সরকারের কাছে সরকার যদি 3 জন প্রশ্ন করলেই তারা হচ্ছে যে চাকরি বাতিল করে দেয়। চাকরি বাতিল কি? চাকরি বাতিল তো ছোটখাটো বিষয়। আজকে বাংলাদেশে 90% মিডিয়ায় যারা সম্পাদক, সম্পাদকীয় পদে পরিবর্তন হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে, কোনো পদে কেউ নাই। বিভিন্ন সাংবাদিক যারা ছিল তাদেরকে কিভাবে চাকরিচ্যুত করা হয়েছে, হাউসগুলোতে কিভাবে আক্রমণ করা হয়েছে। সরকারকে আসলে আগে বলা হতো যে বিডিবি নিয়ে নানা ধরনের সমালোচনা করা হতো, একটা বিডিবি, আজকে বাংলাদেশের প্রত্যেকটা টিভি চ্যানেলই বিডিবিতে পরিণত হয়েছে। এবং সরকার তো প্রশ্ন করার কারণে চাকরি বাতিল করার দরকার নেই। সরকার চাইলে এই যে প্রশ্ন সেটই পাঠিয়ে দিতে পারে সাংবাদিকদের, যে কি কি প্রশ্ন করা যাবে, কি কি প্রশ্ন করা যাবে না। আমার মনে হয় সেটি করতেই বাকি আছে এবং সেটিও তারা করবে। আর আজকে বাংলাদেশে আমরা যেটি দেখছি যে আমাদের এই এক হচ্ছে যে সরকার তো অবৈধ, সরকার তো কোনো সাংবিধানিক বৈধতা নেই, সরকার তো জনগণের ম্যান্ডেট বা প্রতিনিধিত্ব বহন করে না, এবং এই একটি বাস্তবতা আছে। আর একই সঙ্গে তারা আজকে বাংলাদেশের সার্বভৌমত্বের যে প্রশ্নটি রয়েছে, আমাদের মানচিত্র, আমাদের সীমানা, সেটিকে কিন্তু ঝুঁকির মুখে তারা ফেলেছে। এই ঝুঁকিগুলোর অনেকগুলো দিক রয়েছে। আপনি যদি দেখেন যে বাংলাদেশে একটি হচ্ছে যে বাংলাদেশে আপনি গোটা পৃথিবীতেই জানেন যে উগ্রবাদী সন্ত্রাস কতগুলো রাষ্ট্রের স্থিতিশীলতা, মানুষের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং মানুষের প্রত্যেকটি ক্ষেত্রে, প্রত্যেকটি অধিকারের ক্ষেত্রে কিভাবে তারা ক্ষতিগ্রস্ত করেছে। তো এই সার্বভৌমত্ব কিংবা মানুষের জনগণ, একটা রাষ্ট্রের প্রধানতম কাজই তো মানুষের সিকিউরিটি দেওয়া, রাষ্ট্রের কাজ হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। তো বাংলাদেশে সার্বভৌমত্ব নানা দিক থেকে চ্যালেঞ্জের সম্মুখীন। একটি হচ্ছে যে একটি উগ্রবাদী অভ্যুত্থান ঘটেছে এবং মৌলবাদী শক্তিগুলো আজকে প্রকাশ্যে একবারে স্টেট স্পন্সর ব্লেসিং নিয়ে তারা কর্মকাণ্ড পরিচালনা করছে। তো ভবিষ্যতে এই উগ্রবাদী শক্তিগুলো তারা ইতিমধ্যে বাংলাদেশ সংবিধানকে চ্যালেঞ্জ করেছে, ভবিষ্যতে মানুষের আইনকে তারা চ্যালেঞ্জ করবে, ভবিষ্যতে তারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করবে এবং মানুষের সমস্ত অধিকারকে কুক্ষিগত করে তারা নিজেদের শাসন, একটা অলৌকিক শাসন বাংলাদেশের উপর তারা বাস্তবায়ন করবে। তো এদিক থেকেও জনগণের সার্বভৌমত্বের ধারণা সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আরেকটা দিক হচ্ছে যে আমাদের যে জিওগ্রাফিক্যাল সার্বভৌমত্ব রয়েছে সেটি দেখেন, আপনি দেখুন বাংলাদেশের সার্বিকভাবে একটা, শুধুমাত্র বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটা চ্যালেঞ্জ তারা তৈরি করেছে এই তাদের উগ্রবাদী ইন্টারন্যাশনাল নেটওয়ার্কিং যেটি রয়েছে সেটির মাধ্যমে। আর হচ্ছে তাদের যে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, এবং যেই কর্মকাণ্ডগুলো আমাদের সার্বভৌমত্বকে নানাভাবে ঝুঁকির মুখে ফেলছে। আজকে দেখুন একটা কমিশন তারা গঠন করেছে, বিডিআর কমিশন, নিজেদের খেয়াল খুশি মতো একটা কমিশন গঠন করেছে। সেই বিডিআর কমিশনের প্রধান, সরকারের যিনি একটি কমিশন প্রধান, তিনি আজকে মন্তব্য করছেন, এমন ধরনের মন্তব্য করছেন যেই মন্তব্য আমাদের আন্তর্জাতিক আইনের পরিপন্থী, যেটি জাতিসংঘ বিভিন্ন বিধিমালার পরিপন্থী, এবং যেটি আরেকটি রাষ্ট্রের সার্বভৌমত্বের ধারণার পরিপন্থী। একটি রাষ্ট্রের বিডিআর কমিশনের প্রধান যখন এই ধরনের কথাবার্তা বলে যে দখল করে নিবে, এই দখল করে নিবে, এবং তখন পার্শ্ববর্তী যে কোনো রাষ্ট্র যখন পাল্টা চ্যালেঞ্জ দিবে, তার মানে কিন্তু আপনি হুমকি দিয়ে এক ধরনের পপুলিস্ট প্রপাগান্ডা আপনি নিয়ে আসছেন, দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করছেন, জবাবদিহীন মন্তব্য করছেন। এটির মাধ্যমে বাংলাদেশের জনগণকে কিন্তু আপনি বিপদের মুখে ঠেলে দিচ্ছেন। বাংলাদেশের সার্বভৌমত্ব যেটি রয়েছে সেই নিরাপত্তা কবচ থেকে কিন্তু আপনি চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছেন। তো এই বাস্তবতার মুখে বাংলাদেশ রয়েছে। আরেকটা দিক হলো যে আমাদের এই আজকে দেখুন যে আমাদের এই পার্শ্ববর্তী রাষ্ট্রে যখন আরাকান, রাখাইন, রোহিঙ্গা এবং বিভিন্ন বিষয় নিয়ে যখন একটা সংকটময় পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, একটি হচ্ছে যে ইতিমধ্যে আমাদের এখানে 12 লাখ রোহিঙ্গা রয়েছে, যেটি শেখ হাসিনা সরকার যেটি ইতিমধ্যে একটি প্রক্রিয়ার মধ্যে নিয়ে এসেছিল, যেটির মাধ্যমে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়া কিন্তু সুনিশ্চিত হয়েছিল, এবং যেখানে সংশ্লিষ্ট সকল পক্ষকে সমন্বয় করেই শেখ হাসিনা সরকার সেটির সূচনা করেছিলেন। আজকে তারা বললো যে পরের ঈদে, এবং তারা একবার তো ঘোষণা দিয়েই দিল যে জান্তা সরকার, তারা মিয়ানমারের জান্তা সরকার রোহিঙ্গাদের ফেরত নেবে। তারা বলছে রোহিঙ্গাদের ফেরত নেবে, তারা বলার পরে আমরা দেখলাম যে আবার 2 লাখ রোহিঙ্গার ঢল আমরা কিন্তু বাংলাদেশে
দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি যে এখানে বিভিন্ন নন স্টেট যারা আর্মি রয়েছে তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে বিভিন্ন ধরনের উৎসব তারা করছে অস্ত্র সহ, এটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং মানবিক করিডোর, এবং তারা এটির নাম দিয়েছে মানবিক করিডোর, এবং এটির মাধ্যমে আপনি দেখুন যে একটি যুদ্ধবিধ্বস্ত অঞ্চল, যে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলের 80 থেকে 90% একটি বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, যেমন যেখানে সেখানে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করবে, অথচ তারা এই রোহিঙ্গা, আপনি জানেন যে মিয়ানমারের অভ্যন্তরীণ বিশেষ করে রাখাইন স্টেটে তাদের নিজেদের মধ্যকার রাখাইন এবং আমাদের রোহিঙ্গাদের মধ্যে, এখানকার রোহিঙ্গাদের মধ্যে কি ধরনের অভ্যন্তরীণ বিষয় রয়েছে। তো সেটি এমন একটি বাস্তবতা তৈরি করেছে যে বাস্তবতার মাধ্যমে রোহিঙ্গাদের ভবিষ্যতে আরো বেশি বাংলাদেশে চলে আসার একটা ঝুঁকি যেমন তৈরি হয়েছে, একই সঙ্গে এই যে যুদ্ধ আরাকানে চলমান রয়েছে, সেই যুদ্ধ বাংলাদেশের সীমান্তে এসে যাওয়ার ঝুঁকি, এবং যেটির নমুনা কিন্তু আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি। এবং নানা পক্ষের সঙ্গে কিন্তু বাংলাদেশ জড়িয়ে যাচ্ছে। একটি হচ্ছে যে আরাকান আর্মি, আরেকটি হচ্ছে যে এখানকার রোহিঙ্গাদের বিভিন্ন গোষ্ঠী যারা রয়েছে, এবং একই সঙ্গে আমাদের বিভিন্ন আন্তর্জাতিক পরাশক্তি রয়েছে যারা মিয়ানমারের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অর্থনীতি উন্নয়নের সঙ্গে যারা সম্পর্কিত রয়েছে। এবং আপনি যখন এই ঝুঁকিগুলো নিবেন এবং যেটি এক ধরনের সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে ফেলবে, তখন কিন্তু আমাদের নিজস্ব যে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব রয়েছে সেই সার্বভৌমত্ব কিন্তু ঝুঁকির মুখে পড়ে যাবে। তো সে কারণে বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব নিয়ে একটি ছিনিমিনি খেলা হচ্ছে, এবং আমরা মনে করি যে এই করিডোরগুলো ওপেন করে দেওয়ার মাধ্যমে বাংলাদেশকে যুদ্ধের ঝুঁকি, বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ঝুঁকি, এবং চট্টগ্রাম বন্দরকে ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বিদেশি কোম্পানিগুলোর হাতে তুলে দেওয়ার জন্য কি ধরনের ব্যবস্থা ইতিমধ্যে গ্রহণ করা হচ্ছে। কোনো ধরনের জবাবদিহিতা, কোনো ধরনের নিয়ম কানুন, কোনো ধরনের দায়বদ্ধতা ছাড়াই কিন্তু এগুলো সম্পন্ন করা হচ্ছে। আমরা অবশ্যই এক ধরনের বিশ্বায়নে বিশ্বাস করি, আমরা অবশ্যই এক ধরনের রুল বেস সোসাইটিতে আমরা বিশ্বাস করি, যেটি আন্তর্জাতিক বিধি ব্যবস্থার আলোকে বাংলাদেশ যে কোনো সিদ্ধান্তই গ্রহণ করতে পারে সার্বভৌমত্ব সিদ্ধান্তকে অক্ষুণ্ণ রেখে। কিন্তু যারা আজকে করছে তাদের সেই ম্যান্ডেটও নেই, এবং তারা করছে নিজেদের ক্ষমতা টেকসই রাখার জন্য, তারা নিজেদের ক্ষমতার নিরাপত্তা রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণকে ঝুঁকির মুখে ফেলছে। বিভিন্ন কমিশনের নেতৃত্বে নিয়ে আসছে, বিদেশি নাগরিকদের তারা বাংলাদেশের বিভিন্ন কমিশনের প্রধান বানাচ্ছে, যারা এই দেশের ভোটারও না, যারা এই দেশের নাগরিকও না। সময় হলে ট্রিলিয়ন মিলিয়ন ডলার নিয়ে তারা কিন্তু যার যার দেশে ফিরে যাবে, বাংলাদেশের জনগণকে তারা কিন্তু ঠিকই ঝুঁকির মুখে ফেলে যাবে। গ্রামীণ ব্যাংকের বিজনেস তারা বাড়িয়ে নিচ্ছে। একটা অবৈধ সরকারের উপদেষ্টা তিনি নিজে থেকেই বিজনেসের ঘোষণা দিচ্ছেন যে স্টারলিংকের সঙ্গে গ্রামীণ ফোনের কি ধরনের বিজনেস হতে পারে সেটি নিয়ে তারা কথা বলছে। একটা ক্ষমতায় আছে, কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কোনো ধরনের বালাই নেই। নিজেরা গ্রামীণ বিশ্ববিদ্যালয়কে অনুমোদন দিচ্ছে, ডিজিটাল ব্যাংকিংকে অনুমোদন দিচ্ছে, নিজের টাকা নিজে তারা মাফ করে দিচ্ছে। এবং আপনি আরো অবাক করার বিষয়, সরকারের শেয়ার, জনগণের স্টেক গ্রামীণ ব্যাংকে যেটি জনগণের স্টেক ছিল সেটি ক্রমান্বয়ে কমিয়ে নিয়ে আসে যে নিজেরাই ঘোষণা দিয়ে। তো পৃথিবীর ইতিহাসে এই ধরনের নির্লজ্জ কর্মকাণ্ড বৈধ অবৈধ কোনো সরকার প্রধানই করেছে বলে আমার কাছে মনে হয় না। তো সার্বিকভাবে আমরা মনে করি যে এই বাংলাদেশের জনগণকে আজকে একটা যুদ্ধ বাস্তবতার মুখোমুখি করা হচ্ছে। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা স্থিতিশীলকে সংকটের মুখে ফেলা হচ্ছে। বাংলাদেশের উগ্রবাদী তাণ্ডব পুরোদস্তুরভাবে বাস্তবায়নের মধ্য দিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশের সার্বভৌমত্বকে একটি চ্যালেঞ্জের মুখে ফেলে দেওয়া হয়েছে। সাদ্দাম এখন যদি আসলে এই একে একে প্রতিরোধ করতে কিংবা দেশকে রক্ষা করবার জন্য ছাত্রলীগকে রাজপথে নামতে হয়, আপনারা প্রস্তুত রয়েছেন? দেখুন, অবশ্যই, কারণ আমরা মনে করি যে আমরা বাংলাদেশে অবশ্যই আমরা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চাই, বাংলাদেশে আমরা ন্যায় বিচার দেখতে চাই, বাংলাদেশে আমরা অধিকার ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চাই। বাংলাদেশে আমরা রাজনৈতিক কর্মী, আমরা সবসময় সরকারি দল, বিরোধী দল, যে কোনো দলই থাকতে পারি, কিন্তু আমরা দৃঢ়তার সঙ্গে যেটি বিশ্বাস করি যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এগুলোর সঙ্গে তো কোনোভাবে আপোষ করার কোনো সুযোগ আমাদের নেই। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা নিজেদের সমস্ত চাওয়া পাওয়া সবকিছু ভুলে গিয়ে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য, জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই তারা সংগ্রাম করবে। এবং আমরা বাংলাদেশে যেটি বলি না কেন, আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তর চাই, বাংলাদেশে আমরা আরো ইতিবাচক একটি পরিবেশ চাই, বাংলাদেশে আমরা একটা পার্মানেন্ট স্থিতিশীলতা চাই, বাংলাদেশে একটা জনগণের ক্ষমতায়ন চাই। সমস্ত কিছুর শর্ত হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সমস্ত কিছুর একেবারে প্রাথমিক বিষয় হচ্ছে এই দখলদার সরকারের বিদায় নিতে হবে, ফ্যাসিস্ট সরকারের বিদায় নিতে হবে, এই অগণতান্ত্রিক শক্তির বিদায় নিতে হবে। এই অগণতান্ত্রিক শক্তিকে যদি আমরা বিদায় না করতে পারি, তাহলে বাংলাদেশের গণতন্ত্র আমরা প্রত্যাবর্তন করতে পারবো না, আমাদের গণতান্ত্রিক রূপান্তরও আমাদের সম্ভব হবে না, এবং আমাদের সার্বভৌমত্ব ক্রমাগতভাবে ঝুঁকির মুখে পড়ে যাবে। যে কারণে আজকে এই দখলদার সরকারের বিদায় নিতে হবে, এটি শুধুমাত্র ছাত্রলীগ, আওয়ামী লীগের
চাওয়া, 14 দলের চাওয়া শুধুমাত্র সেটা নয়। আমরা মনে করি যে আজকে বাংলাদেশ যে ধরনের একটা ক্রান্তিকালে সে পৌঁছেছে, আমাদের সকল জনগণের প্রয়োজনে, সকল জনগণের নিরাপত্তা, স্থিতিশীলতা এবং বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব এবং গণতান্ত্রিক রূপান্তর সকল কিছুর ন্যূনতম শর্ত হচ্ছে এই দখলদার সরকারের বিদায় নিশ্চিত করতে হবে। যে কারণে এই দখলদার সরকারের বিরুদ্ধে আমরা যদি আমাদের বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য তুলতে হবে এবং এটি আমরা যত দ্রুত গড়ে তুলতে পারবো ততই আমাদের সার্বভৌমত্ব, আমাদের স্বাধীনতা, আমাদের গণতন্ত্রকে আমরা নিরাপদ রাখতে পারবো। আমি চেষ্টা করেছি মানে ছাত্রলীগ আরো সংগঠিত হোক, আপনাদেরকে একটু সংযোগ ঘটিয়ে দেওয়ার জন্য আজকে। কারণ যেটা হয় যে ধরেন আপনার কাজ পর্যন্ত একটি কথা তারা বলতে পেরেছে, এখন দেখা যাবে যে মানে এত তারা উজ্জীবিত, নিজ উদ্যোগে নিজ উদ্দীপনায় তারা আরো হচ্ছে দৌড়ে দৌড়ে কাজ করতে পারবে। আপনি এটা নিশ্চয়ই বুঝতেই পারেন, তারা আপনার ফ্যান আসলে সেই অর্থে। আমার খুব ভালো লাগলো। লাইভ আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ইনানের কাছে লাস্ট একটু জানতে চাইবো, তারপরে সাদ্দামকে দিয়ে আমরা লাইভটি শেষ করব। সেটা হচ্ছে, ইনান, ছাত্রলীগের তৃণমূল কর্মী যারা রয়েছে তাদের উদ্দেশ্যে আপনার কি বলবার আছে? খুব অল্প পরিসরে আপনি একটু বলুন, তাদের উদ্দেশ্যে আপনি নেতা হিসাবে কি বলতে চান, কি বার্তা রয়েছে আপনার? ধন্যবাদ। আপনি এখানে 4টি প্রশ্ন রেখেছিলেন, সেগুলোর আসলে উত্তর দেওয়া হয়নি 4 জন কর্মীর মাধ্যমে। গোপালগঞ্জের রানা এখানে বলেছেন তার খোঁজ খবর নেওয়া হয়েছে, কিন্তু রানা আপনার কোনো সমস্যা থাকলে এই অনুষ্ঠানের মাধ্যমে জানাতে চাই। আপনি গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন বা ওখানে পিয়াল আছে, আমির হামজা আছে, আরো অনেকে কাজ করছে, তাদের সাথে যোগাযোগ করবেন। যদি আপনার যেই সমস্যা সমাধান না পান, আমরা চেষ্টা করব। যদিও এখন কোটি কোটি নেতাকর্মী বিপদে, আসলে সবার সাথে সংযোগ করে ওঠা সম্ভব হয় না, তারপরও আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করি। আরেকজন ভাই বলেছেন পরবর্তী দিক নির্দেশনা কি? দিক নির্দেশনা মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্পষ্ট দিয়েছেন। দিক নির্দেশনা হচ্ছে যে যার জায়গায় স্থানে এখন নেতা। আপনি আপনার জায়গায় নেতা, আপনি আপনার সংগঠনের জন্য, দলের জন্য, দেশের জন্য যা করণীয় আপনিই করুন। কাউকে আপনাকে নির্দেশনা দিতে হবে না, কোনো নির্দেশনার দরকার নেই। শেখ হাসিনার থেকে বড় নেতা আমি ইনান বা আমার সহযোদ্ধা সাদ্দাম নয়। সুতরাং শেখ হাসিনা যখন নির্দেশ দিয়েছেন যে যে যার জায়গা থেকে কাজ করবে, যে যার জায়গা থেকে সেই নেতা হিসেবে রোল প্লে করবে, সুতরাং আপনি সেটি করুন, শেখ হাসিনার নির্দেশনাটুকু পালন করুন। আর যশোর জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল, আপনি প্রশ্ন করেছেন যে যারা পদে রয়েছে তাদের অ্যাক্টিভিটি খুব একটা দেখা যাচ্ছে না। তরিকুল, আপনিও তো যশোর জেলা ছাত্রলীগের খুবই গুরুত্বপূর্ণ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। তো আপনি ওই যেটি বলবো, নেত্রী যে বলেছেন যে যার জায়গা থেকে কাজ করো, কে সভাপতি কে সেক্রেটারি, এগুলো এই মুহূর্তে বিবেচ্য বিষয় নেই। এই মুহূর্তে বিবেচ্য বিষয় হচ্ছে কাজ করা, তো আপনি সেটি করুন। আরেকটি প্রশ্ন ছিল যে মূল্যায়নের বিষয়। অবশ্যই যারা এই দুঃসময় দলের প্রয়োজনে কাজ করছে, নিজেদের জীবন বিলিয়ে দেওয়ার মতো ঝুঁকি নিয়েও যারা কাজ করছে, তাদেরকে তো অবশ্যই সামনের দিনে এই দল মূল্যায়ন করবে। আওয়ামী লীগ তো তৃণমূলের নেতাকর্মীদের মূল্যায়নের দলই সবসময় ছিল। আর নেত্রকোনা জেলা ছাত্রলীগের সভাপতি শাওন, তাকে মিথ্যা মামলায় কারাগারে রাখা হয়েছে আজকে 7টি মাস ধরে, কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে। আমরা অবশ্যই শাওনের মতো যারা রাজবন্দী হয়েছে তাদের নিঃশর্ত মুক্তি চাই। এবং নেত্রকোনার যে শুধু নয়, সারা দেশে যেই জায়গায় আমাদের কমিটিগুলোর সাংগঠনিক কার্যক্রম এই মুহূর্তে অনেক ক্ষেত্রে নেই, সেখানে যারা পরবর্তী রয়েছে নেতৃত্ব দেওয়ার মতো, তাদের দিয়ে আমরা কার্যক্রম পরিচালনা করে যাচ্ছি। এবং এটি হয় সময় সময়, যুগে যুগে, কালে কালে এটি হয় সবসময়ই নেতৃত্বের একটি দ্বিতীয় স্তর তৈরি থাকে। প্রথম স্তরের যে কোনো শূন্যতায় বা অনুপস্থিতিতে তারাই অ্যাক্টিং হিসেবে কাজ করে, এবং এটি শুধু নেত্রকোনার সকল জেলার ক্ষেত্রেই এটি বলবৎ রয়েছে, থাকবে। আর তৃণমূল নেতাকর্মীদের কাছে বলবো, বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে নির্দেশনা বা মেসেজটি দিয়েছেন, সেটি হচ্ছে বার্তা। আপনারা অনেকেই লিখছেন, আমি দেখছি এখানে যে কমেন্ট বক্স, কমেন্টে জায়গায় যে নির্দেশনা কি, করণীয় কি, কি করতে হবে। নির্দেশনা শেখ হাসিনার নির্দেশনাই যথেষ্ট, স্পষ্ট নির্দেশনা। যে যার জায়গা থেকে প্রতিরোধ গড়ে তুলুন, প্রতিবাদ করুন, এবং যে যার জায়গা থেকে নিজ দায়িত্ব গুণে কাজ করুন, করতে হবে। কারণ আজকে একটি দেশে শুধুমাত্র সবজির দাম কম দেখিয়ে চাল, ডাল, তেলের যে উচ্চ মূল্যস্ফীতি, আজকে মাছ মাংস তো আকাশ ছোঁয়া দামে, এবং সেই সবজির দাম কম সেটি বলেও আজকে সবজিও 100 টাকার নিচে কোনো সবজির কেজি নেই। আজকে এনসিপির সেই দরবেশ, যেখানে
তানভীর, আমি তাকে দরবেশ তানভীরই বলবো, একটি দরবেশের বেশভূষা নিয়ে মাথায় বিশাল টুপি টাপি লাগিয়ে তিনি সমগ্র সচিবালয় নাকি সকাল থেকে ভোর রাত অব্দি দাপিয়ে বেরিয়েছেন। তো সুতরাং যারা এই দুর্নীতির মহাযজ্ঞ শুরু করেছেন সচিবালয়কে ঘিরে, তাদের নেতৃত্বে তো বাংলাদেশ চলতে পারে না। আজকে তথাকথিত ফাপড়বাজ, চাপাবাজ বলবো এক কথায়, বিডার সেই আশিক, আপনি গ্রিনেজ রেকর্ড করেছেন না কি করেছেন ভাই, সেটি দিয়ে বাংলার মানুষের পেটে ভাত জুটে না। বাংলার মানুষের পেটে ভাত জুটানোর জন্য যদি বিনিয়োগ সম্মেলন করে থাকেন, তাহলে স্পষ্টত বলুন আপনার এই বিনিয়োগ সম্মেলন থেকে কি অর্জন হয়েছে, বাংলাদেশে কতটুকু বিদেশি বিনিয়োগ আছে এসেছে। আমরাও একটু মিলিয়ে দেখি বিগত 7, 8, 10 বছরের বিনিয়োগের সাথে এই বছরে আপনার এই বজ্রে আটনি ফসকে গেল আপনার এই সব ফাপড়বাজির মাধ্যমে কতটুকু বিনিয়োগ এই বাংলায় আসলো, সেটিও আমাদের বিবেচনা করতে হবে। আজকে অবশ্যই আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, কারণ মঙ্গল শোভাযাত্রার মতো একটি বৈশ্বিক ঐতিহ্য, বৈশ্বিক সংস্কৃতিতেও যখন একটি রাষ্ট্রের অবৈধ ক্ষমতা দখলকারীরা নগ্ন হস্তক্ষেপ করে, তখন কিন্তু অবশ্যই আমাদের রুখে দাঁড়াতে হবে। এবং রুখে দাঁড়িয়েছে কিংবা দাঁড়াচ্ছে, অবশ্যই কাজ হচ্ছে। আজকে যেখানে দেশ কোথায় চলে গিয়েছে, যে মোড়ে মোড়ে রাজনৈতিক দল গড়ে উঠছে, মনে হয় যেন প্রতিটি ঢাকা শহরের প্রতিটি মোড়ে মোড়ে একটি রাজনৈতিক দল গড়ে উঠছে। আম জনতা পার্টি, অমুক ক্ষমতা পার্টি, তমুক দখল গ্রুপ, তমুক রিক্সা গ্রুপ, তমুক টেম্পু গ্রুপ, এইভাবে বিভিন্ন দল গঠন করে তারা কিন্তু আজকে বাংলাদেশের রাজনীতিকে একটি হাস্যরসের জায়গায় নিয়ে যাচ্ছে। এটি কিন্তু শুধুমাত্র যে তাদের দেশের সম্পদ লুট করে খাওয়ার জন্য মানসিকতা, এটি নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক যে একটি অতীত ইতিহাস রয়েছে, ঐতিহ্য রয়েছে, এটিকে কিন্তু আগামী প্রজন্মের কাছে, তরুণ প্রজন্মের কাছে, আজকে যারা বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের তরুণ কিশোর যুবকরা রয়েছে, তাদের কাছে কিন্তু রাজনীতিকে একটি হাস্যরসের খোরাকে পরিণত করার একটি অপচেষ্টাও রয়েছে। এগুলোও কিন্তু আমাদেরকে ভুলে গেলে চলবে না। সুতরাং তৃণমূলের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আমাদেরকে অবশ্যই ঘুরে দাঁড়াতে হবে, আমাদেরকে রুখে দাঁড়াতে হবে, আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে এবং বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার সারা বিশ্বের বুকে কাঁপন ধরানো ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন এই বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরাই নিশ্চিত করবে। হয়তোবা এমনও হতে পারে আমরাও হেঁটে হয়তোবা শাহবাগ কিংবা গুলিস্তানে থাকবো, আর শেখ হাসিনাকে বরণ করার জন্য মানুষের ঢল হয়তোবা সেই এয়ারপোর্ট ছাপিয়ে উত্তরের সমগ্র এলাকা, অর্থাৎ সমগ্র ঢাকা শহর ছেয়ে যাবে শুধু মানুষে মানুষে। সেই দিনটি কিন্তু খুব বেশি দূরে নয়, সেই দিনের অপেক্ষায় আমরা সবাই রয়েছি। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আলো কিন্তু আসছে, আলো আসবেই। শেখ হাসিনা বাংলাদেশে অবশ্যই পুনরায় গণতন্ত্রের পথে যাত্রা নিশ্চিত করবেন এবং শেখ হাসিনাই আমাদের দেশের স্বাধীনতাকে, সার্বভৌমত্বকে রক্ষা করবেন ইনশাল্লাহ। একটু যুক্ত করতে চাই যে যেই পরিমাণ ছাত্রলীগের ছাত্রদের এবং কর্মীদের উপরে আমরা অত্যাচার দেখছি, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, তাদের কি আসলে এই একই পরিমাণ ভূমিকা আছে কিনা, এ নিয়ে বেশ কিছু প্রশ্ন আমরা শুনি। আমি আসলে সেটা নিয়ে আমি কোনো মতামত দিতে চাই না। সাদ্দামের কাছে যাওয়ার আগে ইনান, আপনাকে লাস্ট এই প্রশ্নটা একটু করব, ছোট্ট করে উত্তর দিবেন। আপনি কি আমার প্রশ্নটা শুনতে পেয়েছেন ইনান? জি, আমি শুনতে পেয়েছি, আপনাকে ধন্যবাদ। দেখুন আসলে তো, জি আমি আপনার কথা শুনতে পেয়েছি। দেখুন আসলে তো বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনে, বাংলাদেশের মানুষের ভোট বাতের অধিকার আদায়ের আন্দোলন বলুন, বাংলাদেশের মানুষের জীবন রক্ষার আন্দোলন বলুন, বাংলাদেশের মানুষের স্বাধীনতার আন্দোলন বলুন, সকল ক্ষেত্রেই কিন্তু ছাত্রলীগই নেতৃত্ব দিয়েছে। এটি আসলে অস্বীকার করার সুযোগ নেই। আমি আমার জায়গা থেকে বলতে চাই, আমাদের যুবলীগের ভাইয়েরা, স্বেচ্ছাসেবক লীগের ভাইয়েরা, ওনারা ওনাদের মতো করে চেষ্টা করছেন, কিন্তু বয়স, তারুণ্যের টকবগে রক্তে তো একটি আলাদা আবেদন থাকবেই। এক্ষেত্রে ছাত্রলীগের অনেককেই কথাটি বলতে শুনি যে অমুকে নামতেছে না কেন, তমুকে আসতেছে না কেন, সমুকে এটা করতেছে না কেন, এই মন্ত্রী খোঁজ নিল না, ওই এমপি খবর নিল না। আরে ভাই, যুগে যুগে কালে কালে এরকমই হয়েছে। ছাত্রলীগ সবসময়ই একমাত্র বঙ্গবন্ধু যতদিন বেঁচেছেন, বঙ্গবন্ধুর আদেশ নির্দেশ পালন করেছে, তার নেতৃত্বে চলেছে এবং বঙ্গবন্ধু পরবর্তী সময় শেখ হাসিনার নেতৃত্বে চলছে। ছাত্রলীগকে কখনোই যে কেউ খুব টেনে ধরেছে, কেউ খুব সহযোগিতা করেছে এমনটি নয়। ছাত্রলীগ সবসময় অবাগা, হতবাগা, গরিব, মেহনতি, কৃষকের, মজদুরের ছেলেদের, মেধাবী ছাত্রদের সংগঠন হিসেবে এই দেশমাতৃকার তরে কাজ করেছে এবং আমাদেরকে সেটি বজায় রাখতে হবে। এবং পাশাপাশি আমি বলতে চাই, আপনারাও নিজ নিজ এলাকায় যারা আমাদের সিনিয়র সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে নিয়ে কিভাবে যুগপৎ আন্দোলন করা যায় এই লক্ষ্যে কাজ করবেন। আমরা অবশ্যই আমাদের জায়গা থেকে কেন্দ্রীয়ভাবে সেই চেষ্টা অব্যাহত রাখছি। চমৎকার চমৎকার। আজকের লাইভে আপনাদের
দুজনের কথায় আমি আসলে অনুপ্রাণিত হয়ে যাচ্ছি। লাইভটি আমরা এখন শেষ করব। শেষ করবার আগে সভাপতি সাদ্দাম, আপনার কাছে আমি জানতে চাই, বা আপনি আপনার তৃণমূল কর্মীদের জন্য কি বার্তা দিতে চান বা কি বলতে চান আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে বলুন। ধন্যবাদ। আজকে আমরা বাংলাদেশ ছাত্রলীগের সমস্ত স্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই যে আমাদের যে ঐক্যবদ্ধ সংগ্রাম গণতন্ত্রের জন্য, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য, বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার ভিশন এবং মিশন বাস্তবায়ন করার জন্য সেই লক্ষ্যে অটুট থেকে আমাদের ঐক্যবদ্ধভাবে পথ চলতে হবে। সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ আমাদের বৃদ্ধি করতে হবে। নিজেদের মধ্যকার সংবেদনশীলতা, সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে সংযোগ, প্রত্যেকটি ক্ষেত্রেই আমাদের সৃজনশীলতার প্রমাণ রাখতে হবে। এবং যে প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবেলা করছি, যে চ্যালেঞ্জ আমরা মোকাবেলা করছি, যে ঝুঁকি আমাদের নেতাকর্মীদেরকে গ্রহণ করতে হচ্ছে, এই বাস্তবতা অনুযায়ী যেভাবে সংগঠনকে বিকশিত করা যায়, নিজেদের শক্তিশালী করা যায়, নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যায়, সেই লক্ষ্যে আপনারা কৌশলী হবেন, অগ্রণী হবেন। এবং আমাদের লড়াই করার কোনো বিকল্প নেই। লড়াই করার মাধ্যমে আমাদেরকে বিজয়ী হতে হবে এবং নিশ্চিত থাকেন যে আমরা অবশ্যই বিজয়ী হব। আমাদের ঝটিকা মিছিলে একসময় বাংলাদেশে গণজাগরণে পরিণত হবে। আমাদের 200-500 জনের মিছিল বাংলাদেশে একসময় লাখো মানুষের মিছিলে পরিণত হবে। আমাদের স্লোগান একসময় গোটা বাংলাদেশের রণধ্বনিতে পরিণত হবে এবং বাংলাদেশ ছাত্রলীগে নেতৃত্ব দেবে সেই যুগপৎ আন্দোলন সংগ্রামে। এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মী যারা রয়েছে, আমরা দেশ গড়ার রাজনীতি করেছি, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে ইতিবাচক ছাত্র রাজনীতি আমরা করার চেষ্টা করেছি। শিক্ষার্থীদের প্রত্যাশা অনুযায়ী যতদূর সম্ভব আমরা কাজ করার চেষ্টা করেছি। আমরা ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। একই সঙ্গে আমরা ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনের মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগকে আমরা আমাদের গণতান্ত্রিক আন্দোলনের এই ধাপে আমরা সাফল্যের সঙ্গে যেন আমরা পার হতে পারি, গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারি, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারি, সেই লক্ষ্যে সবাইকে আগুয়ান হওয়ার জন্য, সবাইকে পদক্ষেপ গ্রহণ করার জন্য আমরা আহ্বান জানাবো। এবং বাংলাদেশ ছাত্রলীগ সেটি নিশ্চিতভাবে করবে। বাংলাদেশ ছাত্রলীগ যদি একটি নতুন দেশের জন্ম দিতে পারে, বাংলাদেশ ছাত্রলীগ যদি গণহত্যার মুখোমুখি দাঁড়িয়ে, পরাজিত অপশক্তিদের ষড়যন্ত্রের বিরুদ্ধে দাঁড়িয়ে, শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াই করে, সংগ্রাম করে নতুন একটা দেশের যদি আমরা জন্ম দিতে পারি, তাহলে একটা তথাকথিত সরকার, একটা স্বঘোষিত সরকার, একটা এনজিওগ্রাম সরকার, একটা বেসরকারি সরকার, এই একটা তাবেদার সরকারকে আমরা কেন বিদায় করতে পারবো না? এবং এই বিদায় করার জন্য প্রয়োজন বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। এবং এই দখলদার ফ্যাসিস্ট সরকারের অবশ্যই পতন নিশ্চিত করে বাংলাদেশের জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে, মুক্তিযুদ্ধের অঙ্গীকার প্রতিষ্ঠিত করতে হবে, বঙ্গবন্ধু কন্যার দেশরত্ন শেখ হাসিনার অসাধারণ স্বদেশ প্রত্যাবর্তন বাংলার মাটিতে নিশ্চিত করতে হবে। জনগণের প্রিয় নেত্রী জনগণের কাছে বীরের মতোই প্রত্যাবর্তন করবেন। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের এই ওয়াদা তৃণমূলের নেতাকর্মীরা আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এটা আমরা বাস্তবায়ন করবো। এবং ভবিষ্যতেও সাধারণ শিক্ষার্থীদের কাছে আমরা সুস্পষ্টভাবে আমরা বলতে চাই, শিক্ষার্থীদের সমস্ত প্রয়োজনে আমরা থাকবো। শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিপক্ষ নয়, শিক্ষার্থীরা কোনো অবস্থাতেই আমাদের বিরুদ্ধ কেউ নয়, আমরাও কারো বিরুদ্ধ পক্ষ নই। আমরা শিক্ষার্থীদের পক্ষে সবসময় রয়েছি। শিক্ষার্থীরা যেন ভালো মতো লেখাপড়া করতে পারে, ভালো চাকরি পায়, মানসম্মত মেধাভিত্তিক চাকরি প্রক্রিয়া নিশ্চিত হয়, বেসরকারি খাত যেন উন্মুক্ত হয়। এবং আমরা সুস্পষ্টভাবে বলছি, সাধারণ শিক্ষার্থীরা এমনকি যারা আন্দোলনে অংশগ্রহণ করেছে, আমাদের বিরুদ্ধে যারা স্লোগান দিয়েছে, তাদের প্রতিও আমাদের সবসময় এক ধরনের সংবেদনশীলতা রয়েছে। যারা লড়াই করে, যারা সংগ্রাম করে, যারা সাহসী ভূমিকা পালন করে, বাংলাদেশ ছাত্রলীগ সবসময় তাদের প্রতি এক ধরনের অনুরাগ গ্রহণ করে। শিক্ষার্থীদের সাহস থেকে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা গ্রহণ করে, শিক্ষার্থীদের সংগ্রাম থেকে বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষা গ্রহণ করে, শিক্ষার্থীদের লড়াই, শিক্ষার্থীদের স্পিরিট থেকে আমরা অবশ্যই সবসময় সেই অনুপ্রেরণা আমরা পাই। ভবিষ্যতেও বাংলাদেশ ছাত্রলীগ সমস্ত শিক্ষার্থীদের পাশে, দলমত নির্বিশেষে সকল সাধারণ শিক্ষার্থীর পাশে আমরা থাকবো, বন্ধু হয়েই থাকবো। এবং যারা বিভিন্ন ধরনের ফৌজদারি অপরাধ করেছে, যারা এই বাংলাদেশের শিক্ষার্থীদের হত্যা করার ক্ষেত্রে যারা মেটিকুলাস ডিজাইনের অংশীদার যারা হয়েছে, যারা বিচার প্রক্রিয়াকে নস্যাৎ করে দিয়েছে, যারা আমাদের মুক্তিযুদ্ধ বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের আক্রমণ চালিয়েছে, বিভিন্ন ধরনের তাণ্ডব চালিয়েছে, সাধারণ মানুষের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই আইনগতভাবে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য কাজ করবে। তো আপনারা বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা লড়াই এগিয়ে যান। আপনারাই সত্যিকারের চ্যাম্পিয়ন, আপনারাই সত্যিকারের প্রমিথিউস, আপনারাই সত্যিকারের দিন বদলের নায়ক। ছাত্রলীগের নেতাকর্মীরাই বাংলাদেশ। সাদ্দাম, চমৎকার বলেছেন। দুর্দিনেই আসলে প্রকৃত বন্ধু বোঝা যায়, দুর্দিনেই আসলে
তৃণমূল কর্মীদের পাশে নেতারা থাকেন, তারাই আসলে প্রকৃত নেতা। সাদ্দাম ইনান কিন্তু আসলে জানতেন না আজকে যে আমাদের সাথে এখানে ছাত্রলীগের কেউ একজন সংযুক্ত হবেন। তারা খুব সুন্দরভাবেই তৃণমূলের সঙ্গে আজকে কানেক্টেড হয়েছেন, মনোযোগ দিয়ে কথাগুলো শুনেছেন। আমি আবারও বলছি, তারা সত্যিই জানতেন না, কিন্তু আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে তারা কত চমৎকারভাবে রেসপন্সিভ এবং সুন্দর করে সঙ্গে সঙ্গে নোট করে নিয়ে ইনান সেগুলোর উত্তর দিল, সাদ্দাম সেগুলোর উত্তর দিল। আপনারা নিশ্চয়ই তৃণমূলের যারা ছাত্রলীগের যারা আমাদের মাধ্যমে তাদের সাথে সংযুক্ত হবার চেষ্টা করেছেন, আশা করি আপনারা সেটা বুঝতে পেরেছেন। আমি বলবো যে এই সময়টা অনেক বেশি একত্রিত সংযুক্ত থাকাটা খুবই প্রয়োজনীয়, এবং আমরা নিজেরাই আজকে দেখলাম যে তারা দুইজন খুব সুন্দরভাবে আপনাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করেছে। সুতরাং কিছু কিছু কথা যে আমরা শুনি, সেটা বোধহয় পুরোটা আসলে সঠিকও নয়, কারণ আমরা নিজেরাই দেখলাম যে তারা খুব সুন্দরভাবে আসলে আজকে আমাদের মাধ্যমে আপনাদের সঙ্গে সেই সংযুক্তটা হলেন। আমরা ছাত্রলীগের মঙ্গল কামনা করি, এবং বাংলাদেশ দুর্দিনে আসলে সবসময় ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করেছে। আর আমি বিশ্বাস করি ছাত্রলীগ ভয়ঙ্কর রূপে নয়, ভরসা হয়েই বাংলাদেশে ফিরবে, এবং বাংলাদেশ আজকে যেই ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছে সেখানে ছাত্রলীগ আরো অগ্রণী ভূমিকা পালন করবে। সবকিছু হয়তো লাইভে বলা যায় না, নিশ্চয়ই সভাপতি সাদ্দাম এবং আমাদের সঙ্গে ইনান রয়েছে, তাদের প্রস্তুতি রয়েছে, আপনারা এগিয়ে যান। আমরা একটি কথাই বলতে চাই যে এতদিন মাননীয় প্রধানমন্ত্রী অনেকবার আমাদেরকে ইঙ্গিত দিয়েছিলেন যে বাংলাদেশের সেন্ট মার্টিনস কিংবা দক্ষিণাঞ্চলটা যদি তিনি আসলে আমেরিকাকে দিয়ে দিতে রাজি হতেন, তাহলে তার ক্ষমতায় থাকবা বিষয়টি আরো নিশ্চিত হতো। উনি তো বঙ্গবন্ধুর মেয়ে, বঙ্গবন্ধু আসলে কোনোদিনও এই আপোষ করেননি, রাজি হননি, তার কন্যাও আসলে কখনো রাজি হননি। উনি বলেছেন আমরা এতদিন বিশ্বাস করিনি, তবে এখন সেটা বাংলাদেশের বর্তমানে যে বাস্তবতা সেখানে সেটা প্রমাণিত হলো। বর্তমান অবৈধ সরকারের ইউনূস সেই জিনিসগুলোই আসলে করছে। এগুলো তো প্রতিহত করবার জন্য শুধু ছাত্রলীগ কেন, এই বাংলাদেশের যত জনগণ, এই দেশটার মালিক আমরা, আপনারাও এগিয়ে আসুন, একত্রিত হন, কারণ এখন এটা বাংলাদেশের আসলে সার্বভৌমত্বের প্রশ্নে দাঁড়িয়ে গেছে। আমরাই পারি সকলে মিলে এটা প্রতিহত করবার জন্য। তো আমাদের লাইভটি আজকে আমরা এখানেই শেষ করব। শেষ করবার আগে একটু বলবো যে আমরা আবারও ছাত্রলীগের দুই নেতাকে নিয়ে লাইভ করবার আশা রাখি। ছাত্রলীগের অন্যান্য যারা নিপীড়িত আছেন, কষ্ট পাচ্ছেন, তাদেরকে নিয়েও আমরা সামনে আরো লাইভ করবার আশা রাখি। তা আমাদের পরবর্তী লাইভগুলো দেখবার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফেসবুক পেজটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। শেষ করবার আগে একটি কথাই বলতে চাই, জয় বাংলা বাংলাদেশের স্লোগান, বঙ্গবন্ধু বাংলাদেশের সম্পদ, কোনো নির্দিষ্ট দলের আসলে সম্পদ নয়। তো জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা, বাংলাদেশ চিরজীবী হোক।